ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরফাত একাডেমির এসএসসি 26 ব্যাচের ফিজিক্স ওয়ান শর্ট ক্লাসের পার্ট ফোর্স বল অধ্যায়ের পার্ট 2তে। আমরা এর আগে পার্ট 2টা নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য ছিল আমাদের সাউন্ডটা আসে নাই, সো আবার নিতে হচ্ছে আর কি। আমরা ট্রাই করব আজকে পার্ট 2তে পুরা ফোর্সটা আমরা কভার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই সাথে থাকো, শেষ পর্যন্ত দেখি কী হয়। চলো, আগের ক্লাসে আমরা এই ম্যাথটা আগ পর্যন্ত করছিলাম, এই ক্লাস আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করব। ওকে, এখানে কি বলা হয়েছে দেখো, 200 গ্রাম বরের একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। আচ্ছা, আমি এই ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস নোট করাই, তোমরা একটু জিনিসটা নোট করো। এই জিনিসটা আমরা গতিবিদ্যায় পড়ছিলাম আগে, আমরা আবার একটু এই জিনিসটা একটু রিমাইন্ডার দিচ্ছি। ত্বরণের শেষ বেগ সমান সমবেগ সমান মন্দনের আদিবেগ। দেখো, এই জিনিসটাকে বুঝাইতে চাইছি আমরা, যখন কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবা তখন বস্তুটাতে ত্বরণের সৃষ্টি হবে। ত্বরণের সৃষ্টি যখন তুমি বলটা অপসারণ করবা তখন সমবেগ শুরু হবে। জানো, বল প্রয়োগ করলে ত্বরণ হয়। বল প্রয়োগ করলে কি হয়? ত্বরণ হয়। যখন বলটা অপসারণ করবা মানে বল প্রয়োগ করবা না আর কি, থেমে যাবা, বল অপসারণ করবা তখন দুটা কেস হয়। বল অপসারণ করলে দুইটা কেস হয়। দেখি আমরা কেস দুইটা কি। একটা হচ্ছে সমবেগ, আর একটা হচ্ছে মন্দন। হ্যাঁ, মন্দন, ঠিক আছে। এখন কখন সমবেগ হবে কখন মন্দন হবে সেটা কিভাবে বুঝবো স্যার? সমবেগ হবে যখন কোনো ধরনের ঘর্ষণ কাজ করবে না, ঘর্ষণ কাজ না করলে। আর যখন কখন মন্দন হবে? যখন ঘর্ষণ কাজ করবে। এমনি সচরাচর যেটা হয় সেটা হচ্ছে ঘর্ষণ সবসময় কাজ করে, মন্দনটা হয়। কিন্তু আমাদের ম্যাথের বেসিসে, যেহেতু ম্যাথের মধ্যে অনেক সময় ঘর্ষণটা শূন্য ধরা হয়, সেক্ষেত্রে সমবেগ কাজ করতে পারে, যেহেতু ঘর্ষণটা জিরো থাকে। তবে বাস্তবে ঘর্ষণ কখনো জিরো হয় না, সেহেতু বাস্তবে ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সবসময় মন্দন হয় বাস্তবে, কিন্তু ম্যাথে সমবেগ থাকবে, সেটা মাথায় রাখবা। আচ্ছা, আমরা এখন ম্যাথে যাই। এই জিনিসটা মাথায় রাখবো, এটা কাজে লাগবে, এটা গতিতেও কাজে লাগে, বলেও কাজে লাগে, বুঝছো? এই জিনিসটা গতি আর বলের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে। সো আমরা ম্যাথে যাই, এই জিনিসটা কে লাগবে? ম্যাথের মধ্যে আমাদের এই জিনিসটা লাগবে। দেখো, আমাদের কি বলা হয়েছে, 200 গ্রাম বড়ের একটি বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হয়েছে। এটা ঢাকা বোর্ড 2023 আসছিল, কিন্তু আমরা স্লাইডে চেষ্টা করছি সব ধরনের টাইপ কভার করার জন্য, এবং বোর্ড স্ট্যান্ডার্ড সবগুলা, ঠিক আছে? ওই জন্য আমরা বোর্ড থেকেই নিছি সবগুলা। দেখো, 200 গ্রাম বড়ের একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র কি বলা হয়েছে? লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। দেখো তো, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম বল প্রয়োগ করলে ত্বরণে চলে, বল অপসারণ করলে মন্দন বা সমবেগে চলে। জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। এইখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, এদিকে টি, এদিকে বি। বি বনাম টি লেখচিত্র মানে হচ্ছে ত্বরণের লেখচিত্র আর কি আলটিমেটলি। দেখো, যেখানে ত্বরণ হবে, যেখানে বেগ থাকবে, আদিবেগ শেষ বেগ থাকবে, সেটা হবে তোমার ত্বরণ থাকবে, সেখানে ত্বরণ বা মন্দন থাকবে যদি নিম্নমুখী হয়। যদি বেগটা সমান হয় সেক্ষেত্রে সে সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ হয় না। কেন হয় না? কারণ সমবেগের আদিবেগও যেটা থাকে, শেষ বেগও সেম। যদি আমরা ত্বরণ বের করি, এটা আর এটা কাটাকাটি যাবে না, জিরো হয়ে যাবে না?
0/t সমান 0 হয়, ত্বরণটা 0 হয়ে যায়, সমবায়ের ক্ষেত্রে ত্বরণটা 0 হয়ে যায়, সেটা আমরা জানি। এমসিকিউতে আসলে এটা আমরা বের করে দেখাবো না, যেহেতু সিকিউতে 3 নাম্বার বা 4 নাম্বারের কোয়েশ্চেন, আমরা সেই জন্য এখানে ত্বরণটা বের করে বলটা বের করে দেখাবো, যেহেতু নাম্বারের একটা কি আছে, ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছো? সো তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি, এই যে এখানে আদি বেগ 0, শেষ বেগ এ পয়েন্টের মধ্যে 40, তার মানে একটা বেগের একটা ডিফারেন্স আছে, কিন্তু বুঝতে পারছো বেগটা বাড়ছে না, তার মানে এই সারফেসটাতে আমরা ত্বরণ আছে, সরি এই ঊর্ধ্বমুখী এই গ্রাফের এই অংশটাতে কি আছে, ত্বরণ আছে। আর এই যে এখানে আদি বেগ 40, শেষ বেগ 40, তার মানে এটা সমবেগে ত্বরণ নাই, ত্বরণ 0। আর এই যে এই পয়েন্টটাতে দেখো তো, বিসি পয়েন্টে আদি বেগ 40 আর শেষ বেগ হচ্ছে 0, তার মানে এখানে একটা মন্দন আছে, যেহেতু শেষ বেগ কম, বুঝতে পারছো? তাহলে আমরা ওই অংশ প্রথমে ত্বরণ সৃষ্টিকারী বল, সরি ত্বরণ কর্তৃক সৃষ্ট বল বের করবো আমরা। তাহলে ওই অংশে কি বলা হয়েছে, ওই অংশে ত্বরণ কর্তৃক সৃষ্ট বল, এই মনে রাখো ত্বরণ কর্তৃক সৃষ্ট বল, বুঝতে পারছো? সরি, হ্যাঁ ত্বরণ কর্তৃক সৃষ্ট বল। আমাদের কিন্তু বলটা লেখচিত্রের অনুসারে বলটা বিশ্লেষণ করতে বলছে, আমরা বলটাই বিশ্লেষণ করব। সৃষ্ট বল F1 হলে, F1 F মানে আমরা কি জানি, বলের সূত্রটা কিরকম, F সমান ma, এর মানটা আমরা এখান থেকে বের করে নিব একেবারে, b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে না? এখানে সাইড নোটে লিখে দিবা কি কি দেওয়া আছে এখানে। বর, বস্তুর বর m, বাংলায় লিখবা, আমি জাস্ট ইংলিশে লিখতেছি। বস্তুর বর m 200 গ্রাম, 200 গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাব, এসআই ওকে নিয়ে গেলে কত হয়, 2/10 কেজি। আমরা এটা ভগ্নাংশে রাখতেছি যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। আদি বেগ 0, ms ইনভার্স 1, শেষ বেগ 40, ms ইনভার্স 1, তারপর সময়ের গ্যাপটা 20 সেকেন্ড। তাইলে চলো ম্যাথটা করি, কত পাইছি, বর 2/10 ইন্টু 40 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, কত হয় ক্যালকুলেশন করলে, আমরা টাস করে ফেলি, 2 ডিভাইডেড বাই 10 ইন্টু 2, ওকে 2/5, 0.4, এটা আসে 0.4 নিউটন। এবার এবি পয়েন্টে সমবেগ কর্তৃক বল, সমবেগে আদৌ কোনো বল থাকবে, যেখানে ত্বরণ থাকবে না সেখানে বল থাকার কোনো চান্স নাই। আমরা বলছিলাম বল অপসারণ করলে সমবেগ বা মন্দন চলে, বল অপসারণ করা মানে কি, বলটা নিয়ে ফেলা মানে কি, বল 0। তো সেটা আমরা এমসিকিউতে বল দিতে পারি ডিরেক্টলি, কিন্তু এটা যেহেতু সিকিউ নাম্বারের একটা আমি বলছিলাম ব্যাপার স্যাপার আছে, ওই জন্য আমাদের এটা করে দেখাইতে হবে। দেখো সমবেগটা কোথায় আছে, এ বি পয়েন্টে আছে। এবি অংশ সমবেগ কর্তৃক সৃষ্ট বল, এটা আমরা F2 বলি। ma2 হবে না, এটা ma2 হবে, ওকে m b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আমরা সাইডে করে দেখাচ্ছি। m কত পাইছিলাম, 2/10 পাইছিলাম, এটা 0 হয়ে যাবে না, 40 বিয়োগ 40, এটা তোমরা করে দেখাইও, আমি করে দেখাচ্ছি না, এটা 0 মানে এটাও 0। এখন আমরা আরেকটা পেজে যাই, বিসি অংশে মন্দন কর্তৃক সৃষ্ট বলটা আমরা বের করব। দেখো হ্যাঁ, এই জিনিসটা নোট ডাউন করো না, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি আমি। দেখো মন্দন কর্তৃক সৃষ্ট বল, এটার আদি বেগ 40, শেষ বেগ হচ্ছে 0। বিসি অংশে
f3 হলে m3 হবে m এর মান 2/10 পাইছিলাম b মাইনাস u ডিভাইডেড বাই t v কত এখানে v 0 পাইছি u 40 পাইছি প্রশ্নটা তোমরা দেখিও আমি বুঝতে লিখতেছি তারপর সময়ের গ্যাপটা ছিল 20 সেকেন্ড ওকে f3 is equals to what alright m সমান 2/10 kg এটা এসআই এককে সবগুলো এসআই এককে রাখবা বুঝছো এসআই এককে রাখলে সুবিধা হচ্ছে পরে আর ইউনিটটা কনভার্সন করা লাগে না ডাইরেক্ট চলে আসে 2/10 ইনটু আর 40 ছিল না হ্যাঁ 40 ছিল 0 মাইনাস 40 ডিভাইডেড বাই 20 কত আসে ক্যালকুলেশন করলে 0 পয়েন্ট মাইনাস 0.4 নিউটন আসে মাইনাস কেন আসে ভাইয়া মাইনাস আসে হচ্ছে এখানে যেহেতু মন্দন আছে মন্দন না মন্দনের গ্রাফ ছিল না এই জন্য এখানে মাইনাস আসে তুমি চাইলে একটা কাজ করতে পারো এখানে যেহেতু এটা মন্দন কর্তৃক সৃষ্ট বল এটা বলটা ঋণাত্মক বল আমরা দেখছিলাম না ঘর্ষণ বল কি ছিল ঘর্ষণ বল ছিল একটা বাধা দানকারী বল না বলের বিপরীত দিকে কাজ করতেছিল রাইট সো এখানে মন্দনটাও সব মনে রাখবা মন্দন কর্তৃক সৃষ্ট বলটাও গতির বিপরীত দিকে কাজ করে তোমার যে বলটা দিবা ওই বলের বিপরীত দিকে কাজ করে সেক্ষেত্রে এটা ঋণাত্মক বল ধরতে পারো তুমি যদি এখানে একটা মাইনাস চিহ্ন দাও তাহলে এটা পজিটিভ আসবে অ্যান্সারটা তো আমরা যেহেতু অ্যান্সারের সুবিধার্থে এটা পজিটিভ বানাবো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 0.4 নিউটন তাহলে আমরা একটু দেখি তাহলে বলটা বিশ্লেষণ করি হ্যাঁ আমরা তো বিশ্লেষণ অলরেডি করে ফেলছি তবে তুমি চাইলে একটা ফাইনাল লাইন লিখে দিতে পারো যে ত্বরণ কর্তৃক সৃষ্ট বল উল্লিখিত গ্রাফ থেকে ত্বরণ কর্তৃক সৃষ্ট বল 0.4 নিউটন সমবেগ কর্তৃক সৃষ্ট বল 0 নিউটন অ্যান্ড দেন একদম লাস্টে দিতে পারো কি মন্দন কর্তৃক সৃষ্ট বল 0.4 নিউটন দ্যাটস ইট আর কিছু না ওকে পরের ম্যাথ আমরা যাই দেখো এখানে কি বলা হয়েছে 180 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু এসআই এককে দেয় না খেয়াল রাখো কিলোমিটার পার আওয়ার কিন্তু এসআই একক না 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি বড় একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিল এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থামলো 200 সেন্টিমিটার এটাকে যদি তুমি এসআই এককে নিয়ে যাও তাহলে এটা 2 মিটার হবে বুঝতে পারছো 100 দিয়ে ভাগ দিলে এসে থেমে গেল তুমি লবুড আসছিল বাসটির ব্রেক জনিত বলের মান নির্ণয় করো ব্রেক জনিত বল গাড়িটা চলতেছে 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 টাস করে তুমি ব্রেক করে ফেলছো ব্রেক করছো মানে কি তোমার গতিটাকে বাধা দিছো না একটা তার মানে কি গতির বিপরীতে কাজ করছে গতির বিপরীতে কাজ না করলে কি গাড়িটা থামতো আদৌ থামতো না সো এটা একটা ঋণাত্মক বল হবে বুঝতে পারছো এই ঋণাত্মক বলটা কিসের জন্য হয় মন্দনের জন্য হয় আমরা বলছিলাম আগের ম্যাথে সো আমরা ওভাবে বের করব কিন্তু এখানে আমাদের কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা একটু ইনফরমেশনগুলো আগে কি করব ডাটা কালেকশন করব এখানে 180 কিলোমিটার পার আওয়ার এটা আদিবেগ যেহেতু গাড়ি ওখান থেকে আমাদেরকে দেখাচ্ছে এখানে স্থির কোনো গাড়ি ছিল না 180 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু হয়েছিল আদিবেগ ইউ সমান 180 এটাকে আমরা এসআইকে নিয়ে যাব এসআইকে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ এটা কেন 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ এটা তোমরা খুব ভালো মতোই জানো না জানলে আগে ক্লাসগুলো থেকে জানিয়ে নিও এখন জানানোর সময় নাই এটা কত আসে ক্যালকুলেটর নাও 180 গুণ 1000 ডিভাইডেড বাই 3600 50 আসে 50 ms ইনভার্স 1 শেষ বেগ কত গাড়িটা ব্রেক চেপে দিল 50 এর সামনে এসে থেমে গেল শব্দটা দেখতে পারছো থেমে গেল মানে শেষ বেগটা 0 হবে তারপর আর কি পাইলাম এস এস কত 62 মিটার সামনে পথচারী ছিল 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেছে তার মানে 62 200 সেন্টিমিটার মানে আমরা বলছিলাম 2 মিটার তো আমরা তবু করে দেখাচ্ছি এটা আসে 60 মিটার এস তার মানে 60 মিটার ট্রাভেল করছে গাড়িটা টোটাল তাহলে এখান থেকে আমরা কোন এর আগে আমরা দেখি বল বল এফ সমান কি এম এ না এর মান আছে এখানে নাই আমাদেরকে আগে কিসের মান বের করে নিতে হবে এর মান বের করে নিতে হবে এম এর মান তো আছে এম এর মানটা আমরা ইয়া করি নাই না কালেকশন এম এর মান কত দিছে 1000 কেজি ঠিক আছে সো এম এর মান আছে এর মানটা আমরা বের করব এর মান কিভাবে বের করব বলো তো এর মান কিভাবে বের করব
ফটফট বলো। আমরা জানি না, এখানে সময় দেয়া নাই। সময় দেয়া না থাকলে আমরা গতিতে কোন সূত্রটা ইউজ করতাম? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। যেহেতু এটা মন্দন কর্তৃক, আমরা লিখবো কি? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। তুমি চাইলে প্লাস দিতে পারো, সেক্ষেত্রে এর মানটা ডিরেক্ট ঋণাত্মক আসবে। তখন বলের এখানে একটা মাইনাস দিতে হবে, ঋণাত্মক বল, সেই জন্য এখানে একটা আগে থেকে মাইনাস দিতে হবে, কারণ এখানে এর মানটা ঋণাত্মক আসবে। যদি আমরা এখানে মাইনাস যদি এখানে যদি একটা মাইনাস দিই, তাহলে এর মানটা পজিটিভ আসবে, আর এখানে মাইনাস চিহ্ন আমাদের দেওয়ার দরকার হবে না। বুঝতে পারছো? সো চলো, শেষ বেগ 0, আদি বেগ 50, 2s কত? 60 মিটার। ওকে, দেখো 50 কে স্কোয়ার করলে কত হয়? 2500 না? 2500 না? 50 কে স্কোয়ার করলে, হ্যাঁ 2500। 120 এ, 120 এটাকে এই পাশে নিয়ে আসো। থেকে এ দিয়ে যদি, সরি, 2500 কে 120 দিয়ে ভাগ দিলে কত আসে বলো? বলো বলো, ক্যালকুলেটর হাতে নাও। হ্যাঁ, 125/6 আসছে। 125/6 আসছে, বুঝছো? তো আমরা এবার লিখবো ব্রেক জনিত বলটা বের করি। ব্রেক জনিত বল, F is equals to ma। m এর মান 1000, এর মানটা কত? 125/6। আমরা ইউনিটটা লিখি না, এই ইউনিটগুলো না লিখে চলে যায় না, ইউনিটগুলোর জন্য কিন্তু নাম্বার কাটা যায়, তো মাথায় রেখো। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হয়? 1000 গুণ 125 ডিভাইডেড বাই 6, 20,833.33 নিউটন। এই বুঝতে পারছো? আমাদের ম্যাথটা এতটুকু পর্যন্ত বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলা হয়েছে? এটা গ নাম্বার ছিল, এটা ঘ নাম্বারে। সর্বোচ্চ কত আদিবেগে একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব? আচ্ছা, আমি যদি তোমাকে বলি, আমি এখানে দাঁড়াই আছি, এতে গাড়ি আসতেছে আমার থেকে, ওটা 62 মিটার দূরে আছে, বুঝতে পারছো? এখন গাড়িটা এসে থামছে আমার ঠিক 2 মিটার আগে, দুর্ঘটনা ঘটছে? ঘটা নেই। তো গাড়িটা আরো কতটুকু আসতে পারবে দুর্ঘটনা না ঘটার জন্য? না ঘটার পর্যন্ত কতটুকু আসতে পারবে? আমি 62 মিটার এখানে, গাড়িটা যদি একদম আমার ক্লোজ এসে দাঁড়ায়, এই যে 62 মিটার এসে দাঁড়াইছে, আমার সাথে জাস্ট লাগবে, দুর্ঘটনাটা ঘটবে না, একটু করে লাগবে। 62 মিটার আসছে আমার, দেখো আমার বডিটা কিন্তু এরকম সুতার, সরি, পেন্সিল এটার মতো এত সমান না যে বাসটা এসে লাগলো আমি পরে গেলাম। আমার বডিটা কিন্তু একটু বাঁকাচোড়া আছে না? বাঁকাচোড়া আছে। তো আমি, আমার পা যদি 62 মিটার দূরে হয়, আমার বডিটা একটু যদি, তোমার কেমনে বুঝাই, ধরো এত কিছু বোঝার দরকার নেই, গাড়িটা এসে জাস্ট 62 মিটার আসছে, আমিও 62 মিটারে দাঁড়িয়ে আছি, গাড়িটা একদম আমার ক্লোজ হয়ে থাকবে, কিন্তু আমাকে ধাক্কাটা দিবে না। যদি 62.1 হয়ে যায়, গাড়িটা কিন্তু আমাকে হালকা করে ক্রস করবে, তখন আমি ধাক্কাটা খাবো, তখন কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। যদি 62 মিটার বরাবর 62 মিটার আসে, তাহলে অ্যাক্সিডেন্টটা হবে না, তার মানে গাড়িটা সর্বোচ্চ 62 মিটার পর্যন্ত আসতে পারবে। এখানে বলা হয়েছে সর্বোচ্চ কত আদিবেগ, মানে 62 মিটারের জন্য যে যাইতে কত আদিবেগ লাগবে সেটা আমার বের করতে হবে। সর্বোচ্চ কত আদিবেগ বলছে, যেহেতু 180 কিলোমিটার/আওয়ার যদি 60 মিটার যাইতে পারে, 62 মিটার যাওয়ার জন্য কত আদিবেগ লাগবে বলতেছে। যেহেতু বলছে সর্বোচ্চ কত আদিবেগে গেলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, সেটা জিজ্ঞেস করছে। সর্বোচ্চ 62 মিটার যাইতে পারবে, তার মানে সর্বোচ্চ 62 মিটারের জন্য আদিবেগটা আমাদেরকে লাগবে। আদিবেগটা বাড়বে না কমবে বলো তো? আদিবেগটা বাড়বে না কমবে? বলো, আদিবেগটা বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? ও আগে গেছিল 60 মিটার, 60 মিটারের জন্য লাগছিল 180, বেগ আর অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক না? সমানুপাতিক মানে কি, একটা বাড়লে একটা বাড়বে। দূরত্ব যেহেতু 2 মিটার বাড়তেছে, আদিবেগে 2 মিটার বাড়বে, সেটা আমরা জানি আগে থেকে। সো চলো আমরা আবার, আচ্ছা আমরা ডাটা কালেকশন করতেছি না, আমরা বের করব কি? আদিবেগটা বের করবো, রাইট? তো আদিবেগটা এখানে আমরা অজানা মান, রাইট? ডাটা কালেকশনটা করো। বি যেহেতু থেমে যাবে আলটিমেটলি 0 মিটার/সেকেন্ড। ওকে, আগের ম্যাথে কত পাইছিলাম? এর মান কত পাইছিলাম? 125 ডিভাইডেড বাই 6 ms ইনভার্স 2। ওকে, আর কি আছে বলো? এস কত?
62 মিটার। হ্যাঁ, ইউ এর মানটা আমাকে বের করতে হবে। ইউ ইজ ইকুয়ালস টু হোয়াট? সো আমরা এটা যেহেতু ব্রেকিং বল ছিল, সূত্র কোনটা? বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s প্লাসও দিতে পারো, অ্যান্সারটা ঋণাত্মক আসবে, আমার করার কিছু থাকবে না। তুমি কি চাইবা অ্যান্সারটা বিশ্রী আসক? এটা সুন্দর অ্যান্সার লাগবে তো আমার। এটা লজিকও আছে, যদি এটা ব্রেকিং বল না হয়তো তুমি কি মাইনাসটা ইউজ করতে পারতা না, যেহেতু এটা ব্রেকিং বল সেজন্য তুমি মাইনাসটা ইউজ করতে পারতেছো, যে অ্যান্সারটা ঋণাত্মক না আসার জন্য আলটিমেটলি আমরা করতেছি। শেষ বেগ 0, ইউ স্কয়ার অজানা মান 2, এর মান 6 ডিভাইডেড বাই 125। হ্যাঁ বল লিখলাম নাকি? বল লিখলাম। 6/125 ছিল নাকি 125/6 ছিল? 125/6 ছিল। আমরা কি লিখছি? হ্যাঁ ঠিক আছে, এখানে বল লিখছি। একশো 25/6, এস এর মানটা কত? 62। এটা ক্যালকুলেশন করো তো, ফাস্ট করে ক্যালকুলেটর হাতে রাখবা ক্লাস করার সময়। সত্যি 2583.33 আসে। তোমাদের কেউ সেম আসে? তোমার যে ক্যালকুলেশন বলেছে ঠিক আছে। ইউ স্কয়ার মাইনাস 2583.33 ইজ ইকুয়ালস টু 0। এটাকে এই পাশে নিয়ে যাও। ইউ স্কয়ার সমান 2583.33 স্কয়ার যদি সমান ওই পাশে নিয়ে যাও কি হবে? রুট হবে 2583.33। এটাকে রোড করো তো, রোড করলে কত আসে দেখো। রোড করলে আসে 50.8383। সরি 83 বলা যায় না, দশমিকের পর সবগুলো খুচরা তো, তাই এটা ভেবে বলা লাগে। এমএস ইনভার্স 1 আগে ছিল কত? 180 কিলোমিটার পার আওয়ার। এটার মানে কত ছিল? 50। বাড়ছে না? আমি বলছিলাম না বাড়বে, কারণ কেন? এস আর তোমার বেগ হচ্ছে সরণ আর বেগে হচ্ছে সমানুপাতিক, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, ঠিক আছে? সো 0.83 বাড়ছে, তাইলে আমি সর্বোচ্চ কত আদি বেগে যাইতে পারবো? 50.83 এমএস ইনভার্স 1 বেগে যাইতে পারবো, এবং গেলে বরাবর 62 মিটার যাব, কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, ঠিক আছে? সো নেক্সট ম্যাথে চলো। কি বলা হয়েছে? স্থির অবস্থায় থাকা 5 কেজি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তার 4 সেকেন্ড পর 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। গ নম্বরে বলা হয়েছে বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তুমি এটা একটু ভালো করে পড়ো। 4 সেকেন্ড ধরে কাজ করছে, আমি বলছিলাম যতক্ষণ বল প্রয়োগ করবে ততক্ষণ ত্বরণে চলবে। বল প্রয়োগ করলে ত্বরণে, বল অপসারণ করলে মন্দন বা সমবেগ। আমি একদম ফার্স্টে কেন লিখে দিয়েছিলাম বুঝতেছো এখন? এগুলো লাগতেছে কিন্তু। বল 4 সেকেন্ড ধরে কাজ করছে মানে 4 সেকেন্ড ত্বরণ ছিল, তারপর কিন্তু 4 সেকেন্ড ধরে কোনো কাজ করে নাই। 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তার 4 সেকেন্ড পর, তারও 4 সেকেন্ড পর, তার মানে মাঝখানে একটা 4 সেকেন্ড চলে গেছে। এই 4 সেকেন্ডের পর মাঝখানে আরো 4 সেকেন্ড চলে গেছে, দেন আবার 4 সেকেন্ড শুরু হয়েছে। বিষয়টা ছিল কিরকম? এই যে এই বস্তুটার উপর 4 সেকেন্ড ধরে কাজ হয়েছে, এই মাঝখানে আরো 4 সেকেন্ড কাজ হয় নাই। বুঝতে পারছো? বস্তুটা মনে করো ওই ত্বরণ যেটা হয়েছিল এর প্রভাবে এখানে চলে আসছে। এখন এই যে এখানে 4 সেকেন্ড ছিল, এই যে এখানে 4 সেকেন্ড কোনো ধরনের বল প্রয়োগ হয় নাই, এরপর আরো 4 সেকেন্ড, এরপর আবার 4 সেকেন্ড হয়েছে বলতেছে। 10 নিউটন বল আবার 4 সেকেন্ড পর, তার 4 সেকেন্ড পর 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। তার মানে এখানে টোটাল কয় সেকেন্ড কাজ হয়েছে বলো? টোটাল 12 সেকেন্ড কাজ হয়েছে, কিন্তু আমাকে চাইছে কোনটা? প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে আমাকে। তার মানে আমাকে এইটা নিতে হবে আর এটা নিতে হবে। বুঝতে পারছো? এখানে ফার্স্টটা কি দেখো, কাজ হয়েছে। কাজ হয়েছে মানে ত্বরণে চলছে কাজ, তারপর 4 সেকেন্ড কিন্তু কোনো ধরনের কাজ হয় নাই, এখানে কোনো ধরনের মন্দনও নাই, তার মানে এটা
সমবেগে চলছে। ওকে, একটা ত্বরণের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে সমবেগের জন্য ত্বরণ বের করতে হবে। প্রথম 4 সেকেন্ডে ত্বরণ হলে এফ সমান এম এ, এফ এর মান 5, এম এর মান 5, সুতরাং এ সমান কত 1 এম এস ইনভার্স 2। ওকে, সো প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করো। 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস হলে S1 হলে S1 সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, ডাটাটা কালেকশন করো তো। ইউ স্থির অবস্থা থেকে শুরু করছে 0 এম এস ইনভার্স 1, বি তো লাগবে না, বি নাইও। ওকে, এ কত পাইছি আমরা 1 এম এস ইনভার্স 2, তারপরে পাইছি সময় কত 4 সেকেন্ড। S1 সমান ওয়াট বের করো, 0 4 প্লাস হাফ এর মান কত 1 এর স্কয়ার 16 মিটার। 8 মিটার ক্যালকুলেশনটা করে ফেলো, 8 মিটার। এখন ত্বরণে বের করছি, বল প্রসারণ করছে, মন্দন নাই, দ্যাট মিন্স সমবেগে চলতেছে। সমবেগের ব্যাগটা লাগবে না দূরত্ব বের করার জন্য, এস সমান কি বিটি। সমবেগের এই যে ব্যাগটা, এই ব্যাগটা কোনটা বলো তো? বলছিলাম না শুরুতে, একদম শুরুতে বলছিলাম না ত্বরণের শেষ বেগ সমবেগ মন্দনের আদি বেগ বলছিলাম না? তার মানে ত্বরণের যদি আমরা শেষ বেগটা বের করি সমবেগটা পেয়ে যাচ্ছি। তাহলে ত্বরণের শেষ বেগ বের করো, ত্বরণ কয় সেকেন্ড 4 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড পর বেগটা বের করব। ওকে, 4 সেকেন্ড পর শেষ বেগ বা বেগ দিতে পারো আমার ইচ্ছা। ডি সমান ইউ প্লাস এটি, ইউ 0 এ 1 4 এম এস ইনভার্স 1, 4 এম এস ইনভার্স 1। তাহলে বের করো পরবর্তী 4 সেকেন্ডে 4 সেকেন্ড সমবেগে চলে, লিখে দিলা। সুতরাং সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস সমান বিটি। বি এর মানটা কত পাইছি? ত্বরণের শেষ বেগ সমবেগ 4 পাইছি না? কয় সেকেন্ড চলছে? 4 সেকেন্ড চলছে, 4 4 16 মিটার। তাহলে ত্বরণে চলছে 8 মিটার, সমবেগে 16 মিটার। চাইছে কি প্রথম 8 সেকেন্ডে আমরা 4 সেকেন্ড বের করছি, এবার টোটাল করো। টোটাল করলে 8 সেকেন্ড হয় না, প্রথম 8 সেকেন্ড। তাহলে প্রথম এটা মুছে দিচ্ছি আমি, এটা এখন আননেসেসারি। 8 সেকেন্ডে মোট ডিস্টেন্স কভার করছে কতটুকু? এস সমান S1 প্লাস S2 হবে না? S1 প্লাস S2, S1 8, S2 হচ্ছে 16, টোটাল কত 24 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? তুলে ফেলো, চলো পরের মেতে। পরের মেতে কি বলা হয়েছে? ঘর্ষণযুক্ত, এই ঘর্ষণ আছে খেয়াল রাখো, ঘর্ষণযুক্ত মেঝেতে 10 কেজি ভরের একটি স্থির বক্স এর উপর 100 নিউটন, ফল না এটা বল হবে, ফল কেমনে কাজ করে? 100 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। ঠিক আছে, 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তার মানে ত্বরণ। ঘর্ষণ থাকলে যেহেতু কাজ করছে, বল প্রয়োগ করছে, ত্বরণ। এরপর ঘর্ষণবিহীন মেঝেতে 2 সেকেন্ড চলে গন্তব্যে পৌঁছায়। বক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান এফ, স্মল এফ 5 নিউটন দেয়া আছে। ঘর্ষণযুক্ত মেঝেতে বক্সটির অতিক্রান্ত দূরত্ব বের করো, ইজি। সময় দিয়ে স্থির বক্স, তার মানে আদিবেগ কত 0, ডাটাগুলো কালেকশন করতেছি খেয়াল রাখো। কতক্ষণ ধরে কাজ করছে? 4 সেকেন্ড। ওকে, এফ কত দেয়া আছে? 100 নিউটন। স্মল এফ কত দেয়া আছে? 5 নিউটন। একই দেয়া আছে,
এখন যদি অতিক্রান্ত দূরত্ব বের করি s সমান ut প্লাস হাফ at স্কয়ার, না এ লাগবে না আমার, তাহলে আগে এটা বের করে নিতে হবে। আমরা জানি f নেট সমান ma নেট, মানে হচ্ছে লব্ধি বল, মানে টোটাল কার্যকর বল কতদূর আছে, মোট বল, ক্রিয়ারত বল আর ঘর্ষণ বল। ক্রিয়ারত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে যেটা থাকে ওটা হচ্ছে কার্যকর বল, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল F মাইনাস স্মল f, এই যে ক্রিয়াকারী বল, এটা হচ্ছে ঘর্ষণ বল m a নেট। এবার মানটা বসাও, 100 বিয়োগ 5, m এর মানটা কত, 10 কেজি, তো a ওকে 95 সমান 10 a সমান কত হয় 9.5 হয় না, এটাই পাশে নিয়ে আসলে 9.5 ms ইনভার্স। তো ওকে, এবার এটা এখানে বসাও, ঘর্ষণযুক্ত মেঝেতে অতিক্রান্ত দূরত্ব লিখে দিবা, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, ইউ 0 সময় 4 সেকেন্ড, এর মান কত পাইছি 9.5 9.5 কি কত 4 সেকেন্ড, ক্যালকুলেশন করো কত আসে দেখো, 9.5 গুণ 0.5 গুণ 16, 76 মিটার আসে। কত আসে, 76 মিটার। এই ক্যালকুলেশন ঠিক আছে, 10/9 ঠিক আছে, আমাদের ম্যাথেরটুকুই, এই যে অ্যান্সার এটা চাইছে আমাকে, স্ক্রিনশট নাও কিংবা লিখে নাও পজ করে। আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বড় একটি বস্তুকে 584 মিটার একটি বক্সে ফেলানোর জন্য 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, পথের ঘর্ষণ বলা আছে, ওই ব্যক্তির উদ্দেশ্যে সফল হবে কিনা। দেখো তো, এটা একটা মনে করো মাঠ, তুমি এইখানে দাঁড়াই আছো, একটা বল হাতে নিছো, তুমি বলটা কোথায় ফেলবা, এখানে একটা বক্স আছে, বক্সটার মধ্যে ফেলতে চাচ্ছ, বুঝতে পারছো। এখন তোমার আর বক্সটার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে 584 মিটার, বলতেছে 584 মিটার দূরে যদি মারতে পারো তাহলে বক্সের মধ্যে বস্তুটা পড়বে। বাস্তবে কিন্তু এরকম পড়ার কি চান্স আছে, 584 মিটার তুমি যদি আদৌ যদি নিয়েও যাইতে পারো বক্সের মধ্যে পড়বে তেমন কোনো কথা আছে, কিন্তু এগুলো হচ্ছে প্রাইমারি ফিজিক্স, এখানে হয় এরকম। এখানে যদি 584 মিটার যাইতেই পারো তাইলে হবে তোমার জন্য, পড়বে বক্সে। তাইলে আমাকে বের করতে হবে বস্তুটা আদৌ 584 মিটার পৌঁছাইছে কিনা। 584 মিটার যদি পৌঁছাই তাহলে আমরা ডিক্লেয়ার দিতে পারবো যে কি হ্যাঁ ঠিক আছে বক্সের মধ্যে পড়ছি। এখন প্রশ্নটা আরেকবার খেয়াল করো, বল প্রয়োগ করছে কয় সেকেন্ড যাবত, 10 সেকেন্ড যাবত না, বলছে কি 10 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর বস্তু কি থেমে গেছে, এরকম কোনো কথা কি এখানে লিখে দিছে, লিখে দেয় নাই। তার মানে বল প্রয়োগের পরও বস্তুটা কি হয়েছে, চলছে, বস্তুটা চলতেছিল বল প্রয়োগের পরও। বল প্রয়োগের পর চলা মানে কি, বল অপসারণ করার পর যেটা চলে আর কি। বল অপসারণ করলে কি হয়, কি হয় সমবেগ, যদি ঘর্ষণ থাকে তাইলে মন্দন। এখানে কিন্তু ঘর্ষণ আছে, তার মানে এখানে কি সমবেগের কোনো চান্স আছে, সমবেগে চলার চান্স নাই এখানে, তার মানে মন্দনে চলছে। তাইলে এখানে দুইটা কেস, আমাদের দুইটা কেস বাইর করতে হবে, একটা হচ্ছে ত্বরণে কতটুকু যাই 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে মন্দনে কতটুকু যাচ্ছে। এই দুইটা বের করে আমরা যোগ করব, যোগ করার পর দেখবো 584 মিটার আসে কিনা। যদি 584 মিটার আসে তাইলে ঠিক আছে, হয়েছে, ম্যাথ হয়েছে, মানে ও উদ্দেশ্যটা সফল হয়েছে। যদি 584 মিটার যদি ডিস্টেন্স কভার করতে না পারে তাহলে তো বোঝাই যাচ্ছে সেটা বক্সের মধ্যে পড়ার কোনো চান্সই নেই। সো আমাদেরকে আগে ত্বরণে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। এখানে ডাটাগুলো কি কি দেওয়া আছে, আমরা এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, ডাটাগুলো কালেকশন করো। এখানে
স্থির বস্তু না, বস্তুটা স্থির ছিল না, স্থির বস্তু থেকে তো শুরু করছে 0 ms ইনভার্স 1, ঠিক আছে। তারপরে বস্তুর ভর m সমান 2 কেজি, সময় 10 সেকেন্ড যাবত কাজ করছে, এটা ত্বরণের জন্য প্রাইমারিলি বের করতেছি, ঠিক আছে। আর ডিস্টেন্সটা হচ্ছে 584 মিটার, এটা আমাকে আনতে হবে। সো এটা আমার ডাটা না এই মুহূর্তে, মেজর ডাটা না। তাহলে ত্বরণ অতিক্রান্ত দূরত্ব বের করো। ত্বরণে S1 হলে ত্বরণ অতিক্রান্ত দূরত্ব S1 হলে S1 সমান ut প্লাস হাফ at স্কয়ার, রাইট। সো এর মান কি আছে? এর মান নাই, এর মানটা তাইলে বের করে নাও, এর মানটা বের করে নাও। এফ এর মান দেয়া আছে না, এফ এর মান দেয়া আছে, কত দেয়া আছে? 10 নিউটন দেয়া আছে, স্মল এফ এর মানও দেয়া আছে 3 নিউটন। তাহলে আমরা জানি কি এফ টোটাল এফ সমান এম এ টোটাল ত্বরণ, এফ মাইনাস স্মল এফ এম এ নেট, ওকে। এফ এর মান কত? 10, স্মল এফ এর মান 3, এম এর মান কত? 2, এটা কত আসবে? 7/2 আসবে না? 7/2 ms ইনভার্স 2, ওকে। এর মানটা এখানে বসাই দাও, এটা 0 হয়ে যাবে যেহেতু আদবিক 0, হাফ ইন্টু এর মানটা কত পাইছি? 7/2 মানে 3.5 আর কি, 3.5 এর মানটা কত? টি কতক্ষণ ছিল? 10 সেকেন্ড ধরে ত্বরণ চলছে, ত্বরণ কাজ করছে। সো 3.5 টা যদি ক্যালকুলেশন করো 0.5 গুণ 3.5 গুণ 100, 175 ক্যালকুলেশনটা করো ক্যালকুলেটরে, 175 মিটার এটা ত্বরণের ডিসটেন্সটা কভার করছে, ঠিক আছে। এখন ত্বরণের পর কি আরেকটা বল প্রসারণ করছে, ঘর্ষণ আছে, দ্যাট মিন্স মন্দন অতিক্রান্ত দূরত্ব। মন্দনটা বের করা লাগবে না আমার আগে, মন্দন অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাও তো এটা হবে আলটিমেটলি, ত্বরণের যদি এটা হয় মন্দনেরও এটা হবে, বুঝতে পারছো? জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন হবে, দিতে চাইলে দিতে পারো, তুমি যদি কথাই বলে দাও তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আগে আমাকে মন্দনটা বের করতে হবে। মন্দন আমরা এফ সমান এম এ লিখছি না, এম এর মান আছে, বলের মান আছে, এর মানটা বের করছি। এখানে কোনো বল আছে? কোনো বল কাজ করতেছিল মন্দনে? হ্যাঁ করতেছিল। ওটা করতেছিল ভাইয়া 3 নিউটন, এটা করতেছিল। কিন্তু 10 নিউটন এটা কাজ করতেছিল না। 10 নিউটন এটা কাজ করলে তো এখানে মন্দন থাকতোই না। 10 নিউটন কাজ করলে মন্দন থাকতো না, এখানে বাধাদানকারী বলটা কাজ করতেছে জাস্ট, ঠিক আছে। এটার জন্য তার ত্বরণ হবে না। বাধাদানকারী বলের জন্য অলওয়েজ আমরা বলছিলাম ব্রেকিং বল বাধাদানকারী বল ছিল, মন্দন থাকে। সো বাধাদানকারী বল মানে কি? মন্দন। আমরা বাধাদানকারী বল এটা থেকে বের করব। মন্দন এ হলে বাধাদানকারী বল এটা স্মল এফ না, এফ সমান এম এ, ওকে। এফ এর মান কত? 3 নিউটন দেয়াই আছে, এর মান 2 কেজি, সরি এম এর মান 2 কেজি ছিল এর মান, সুতরাং এ সমান কত? 3/2 ms ইনভার্স 2, এটা এটার পার্ট, এটা হচ্ছে মন্দনের। মন্দন অতিক্রান্ত দূরত্বটা বের করো, S2 সমান মন্দন অতিক্রান্ত দূরত্ব লিখে দিলাম, S2 ut প্লাস হাফ at স্কয়ার। এখানে কি ইউর মান আছে? ইউর মান আছে? আছে তো, স্থির বলছে, কিন্তু স্থির বলছে এটা ত্বরণের আদিবেগ ছিল, এটা কিন্তু এটা তো আমরা মন্দন বের করতেছি, মন্দনের আদিবেগ কি আছে? মন্দনের আদিবেগ নাই, তার মানে মন্দনের আদিবেগ বের করতে হবে। মন্দনের আদিবেগ কোনটা ছিল বলো? ত্বরণের শেষ বেগ না, ত্বরণের শেষ বেগ মন্দনের আদিবেগ না? আমরা দেখাইছিলাম না একদম ফার্স্ট যেটা আমরা স্লাইড করছিলাম, ওখানে দেখাইছিলাম না? তার মানে আমরা যদি ত্বরণের শেষ বেগ বের করি মন্দনের আদিবেগ বের হয়ে যাবে। আমরা এখানে করতেছি ছোট্ট করে ত্বরণের শেষ 10 সেকেন্ড পর বেগটা বেগ v সমান কি ইউ প্লাস এটি,
কোনটা? এটা ত্বরণ হবে। এটা তো মন্দনের জন্য বের করতেছি না, ত্বরণের শেষ বেগ বের করতেছি কিন্তু আলটিমেটলি 10 সেকেন্ড পর বেগ মানে ত্বরণের শেষ বেগ। এটা কোনটা হবে? এটা হবে 0 × t। আচ্ছা এটা কত? 7/2, t কত? 10। ক্যালকুলেশন করলে কত হয়? 535 ms ইনভার্স 1। তাহলে আমরা এখানে 35 লিখে দিতে পারি। এই মন্দন বের করার আগে এটা বের করে ফেলবা, ঠিক আছে? এখানে আমরা আগে মন্দনটা বের করছিলাম, তুমি মন্দন বের করার আগে ব্যাগটা বের করবা। টি কত? টি তো নাই, এটা তো সূত্র, এটা হবে না, এটা সূত্র, এটা হবে না। মন্দনের টাইম তো বলে দেয় না, এই সূত্র এটা হবে। কোনটা হবে বলো তো? আমরা আমাদের কাছে আদি বেগও আছে, শেষ বেগও আছে। আমরা সময় নাই, সময় না থাকলে কোনটা ইউজ করি? ই স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 প্লাস 2as। কেন? যেহেতু মাইনাস দিনে এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। অ্যান্সারটা শুধু শুধু ঋণাত্মক আসবে, দেখতে বিশ্রী লাগে আর কি, বেমানান লাগে না? শেষ বেগ কত হবে? বস্তুটা কিন্তু আলটিমেটলি থামবে। সেটা যদি না থামে তাহলে তো থামবে, তো আলটিমেটলি ঘর্ষণ যেহেতু আছে থামবে, এক সময় না এক সময় থামবে। বুঝতে পারছো? তো আমরা শেষ বেগটা কত ধরবো? 0। শেষ বেগটা আলটিমেটলি 0 হবেই, বস্তুটা এক সময় না এক সময় থামবে। সেটা বক্সে থামুক বা বক্সের আগে থামুক কিংবা বক্সটাকে অতিক্রম করার পরেই থামুক, বস্তুটা থামবে। সো বেগটা 0 হবে শেষ বেগটা। আদি বেগ 35 বের করছি, প্লাস 2 মন্দনটা কত পাইছিলাম? 3/2। এসটা বের করব। মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলে এখানে প্লাস রাখা যায়, আর এখানে মাইনাস প্লাস থাকলে এটা মাইনাস। তুমি চাইলে এখানে একটা মাইনাস দিতে পারো, এটা যেহেতু কি ঘর্ষণ বল না, ঋণাত্মক বল, তুমি এখানে মাইনাস দিলে এটা মানটা মাইনাস আসবে, মানটা। সো এটা প্লাস রাখলে কোনো সমস্যা নাই। এই যে এখানে একটা মাইনাস থাকবে আর কি, -3/2। ঠিক আছে, মাইনাস দিছি আমরা। 0 সমান 35 স্কয়ার মানে কত? 35 স্কয়ার মানে কত? 1225। মাইনাস এটা কত আসে? 3s, রাইট? 3s সমান 1225। এসটা রেখে দিলাম, 3টা নিয়ে আসলে 1225 ডিভাইডেড বাই 3, অ্যান্সারটা কত হয়? 408.33 হয়। তাইলে ত্বরণে গেছিল কতদূর? 175 মিটার ত্বরণে গেছিল, আর মন্দনে গেছে কতটুক? 408.33। এখন দুইটা যোগ করো, 584 আসে কিনা দেখো আগে। আমরা একটা নতুন পেজে দেখি জিনিসটা, মোট অতিক্রান্ত দূরত্বটা। মোট অতিক্রান্ত দূরত্ব s হলে s সমান s1 প্লাস s2। s1 কত? 175 প্লাস s2 কত আসছে আমাদের? 408 আসছে না? 408। যোগ করো, যোগ করলে কত আসে? 583. 584.33 মিটার। আমার ডিস্টেন্স কভার করা লাগতো কতটুকু? 584 মিটার। গেছে কতটুকু? 583.33। তাহলে যেহেতু 584 গ্রেটার দেন 583.33, তাহলে কি বক্সে পড়বে? পড়বে। বক্সটা যদি থাকে এইখানে, বস্তুটা জাস্ট এই জায়গাটাতে এসে কি থেমে যাবে না?
তাহলে তার উদ্দেশ্য কি সফল হবে না? তার উদ্দেশ্য কি সফল হবে না? চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে? নেক্সট ম্যাথে বলা হয়েছে টেবিলে রাখা 500 গ্রাম বরের একটি বইয়ের কার্যকর বল মানে কি? লব্ধি বল, ঠিক আছে, 4.88 নিউটন এবং প্রযুক্ত বল 7 নিউটন। উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। আমরা আগের ক্লাস একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে তোমার? এই যে প্রত্যেকটা তলের মধ্যে কি থাকে? ঘর্ষণ থাকে, সেটা যে তলই হোক না কেন। ঘর্ষণের যদি কাজটা যদি এরকম হয়, ঘর্ষণের জন্য তলের এইরকম খাঁজ থাকে যে কোনো তলের মধ্যে। সো আর তুমি যে বস্তুটা রাখবা, বস্তুটারও একটা কাজ আছে না এরকম? এই যে বস্তু একটা রাখছো, বস্তু এটার তলের মধ্যে একটা কাজ আছে না? ওটাও তো একটা তল, এই যে এরকম কাজ থাকবে। বস্তুটা যত ভারী হবে, বস্তুটা এখানে একটা চাপ দিবে না? চাপ মানে এখানে একটা বল দিবে আর কি, বল, ওজন ডব্লিউ। এই ওজনটা কাজ করবে। ওজনটা কি? এক ধরনের বল। যখন বল দিবে, এই তলটাও বস্তুটার উপর একটা প্রতিক্রিয়া বল আর দিবে। বুঝতে পারছো? এই যে ওজনটা এমজি না, এটা যে পরিমাণ ওজনটা দিবে, প্রতিক্রিয়া বল আর হবে ঠিক সেম, একদম সমান। তুমি যত স্পিড আঘাত করবা, তোমাকে সেম আঘাত করবে, ঠিক আছে? সো তুমি যত ওজন দিবে, তোমাকে প্রতিক্রিয়া বলটা সেমই ফেরত দিবে। সো এই প্রতিক্রিয়া বলটাও কি হবে? এমজি হবে। বুঝতে পারছো? বর, তোমার বস্তুর বর যত বেশি হবে, প্রতিক্রিয়া বলটাও তত বেশি হবে। কারণ এই যে এম বলের কি সমানুপাতিক, বল যত বেশি হবে, প্রতিক্রিয়া বলটাও তত বেশি হবে। বল যত বেশি হবে, প্রতিক্রিয়া বলটাও তত বেশি হবে। তো আমরা শিখছিলাম কি, এখানে কি বের করতে বলছে আমাকে? গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। গতি ঘর্ষণ সহগের একটা সূত্র আমরা শিখেছিলাম, কিরকম? ঘর্ষণ বল F ইজ টু নিউ আর, ঠিক আছে না? আমাকে এই যে নিউটা, এটা গতি ঘর্ষণ সহগ না? এটার মানটাই বের করতে হবে। আমাকে কি এখানে F এর মান দেয়া আছে? নাই। প্রতিক্রিয়া বল আর এর মান দেয়া আছে? নাই। আমরা এই জিনিসগুলো বের করব। দেখো তো, লব্ধি বল, কার্যকর বল F, আমরা সূত্রটা জানতাম না। F নেট সমান আমরা কিরকম লিখতাম? এম এ নেট F, এই জায়গায় কি লিখতাম? F মাইনাস স্মল f লিখতাম না? যে বলটা কাজ করতেছে সেটা থেকে ঘর্ষণ বলটা বাদ দিতাম না? এই সেম কাজটা আমরা করবো এখন। লিখো তাইলে, ঘর্ষণ বল F হলে F নেট সমান, F নেট কত দেয়া আছে? 4.88 দেয়া আছে না? এই কার্যকর বল বা লব্ধি বল কত দেয়া আছে? 4.88 নিউটন দেয়া আছে। এই F নেট সমান কি? আমরা ক্যাপিটাল F মাইনাস স্মল f, মানে যে বলটা কাজ করতেছে সেটা থেকে ঘর্ষণ বলটা বাদ দিতেছি। বুঝতে পারছো? 4.88। প্রযুক্ত বল কত আছে? 7 নিউটন, লিখলাম 4.88। এই স্মল এফটা ওই পাশে নিয়ে গেছি, এটা এই পাশে নিয়ে গেছি, আমি শর্টকাট করে ফেললাম আর কি। 4.88 স্মল এফ ইজ ইকুয়ালস টু কত আসে মান? 2.12 মেবি, করে দেখো। 2.12 নিউটন। সো এখানে বসাই দাও মানটা, 2.12 নিউ। আর আমরা বলছিলাম কি, এই যে তুমি যত বল দিবে, তোমাকে সেম বলটা ফেরত দিবে। তুমি ডব্লিউ ওজন দিচ্ছ, ডব্লিউ ওজন মানে এমজি, তোমাকে প্রতিক্রিয়া বল 8টা ফেরত দিছি, তার মানে 8টাও কি হবে? এমজি হবে। 2.12 সমান নিউ ইন্টু এম এর মান কত আছে? এম 500 গ্রাম দেয়া আছে। 500কে এসে একে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে না? 500 গ্রামকে কত হয়? হাফ কেজি, 9.8। হাফটাকে একেবারে 0.5 লিখে, সবগুলা যেহেতু দশমিক লিখছো, এটাও দশমিক লিখি, 9.8।
0.5 আর 9.8 গুণ দাও তো কত আসে দেখো। 4.9 আসে। নিউ 2.12 নিউ রেখে দিলে 2.12 ডিভাইডেড বাই 4.9 আসে না। সুতরাং নিউ সমান কত? 0.43। নিউর মানটা আসছে আমাদের 0.43। এখন বলো তো এটার কোনো একক থাকবে? থাকবে না তো। এটার একক নিউটন, আর এই যে আর এটা এমজি না, এমজি এটা একক নিউটন। নিউটন নিউটন কাটা গেছে, তার মানে কোনো একক থাকবে না, গতি ঘর্ষণ সহগের কোনো একক থাকবে না। এই যে মান এইটাই আমাদের চাইতেছে, এখানে ম্যাথে চাইছিল, বের করছি আমরা 0.43 আসছে। তাহলে আমরা নেক্সট ম্যাথে এটা ইজি ছিল। এই ধরনের ম্যাথগুলা সিকিউতে আসছে, চট্টগ্রাম বোর্ডে 24 আসছে, এটা এমসিকিউতে আসতে পারে। দেখো পরের ম্যাথটা দেখো তো তোমরা কি বলা হয়েছে। একটা চিত্র দিছে, চিত্রের মধ্যে দুটা বস্তু আছে, একটা M1 যেটা 10 গ্রাম, আর একটা হচ্ছে M2 যেটা 20 গ্রাম। এটা গোলাকার, এটা একটা বক্সের মতো দেখতে। এটা উপরে 50 মিটার উপরে আছে, একটা হাইট দেখা যাচ্ছে আমাদের এখানে। তার মানে বস্তুটাকে 50 মিটার উপরে এইভাবে ধরা হয়েছে। একটা 10 গ্রাম আর একটা 20 গ্রাম 50 মিটার উপর থেকে ধরা হয়েছে, হয়তো ফেলে দিবে, দেখা যাক কি করে ওরা। চাইতেছে কি আমাদের ম্যাথের মধ্যে, হ্যাঁ ওখানে আরেকটা জিনিস আছে, এমন বস্তুর কার্যকর বল মানে লব্ধি বল। এমন বস্তুর উপর একটা লব্ধি বল আছে, এটা যেহেতু উপর থেকে ফেলতেছে, বুঝছো? এই যে একটা বল দিছে, বাতাসের একটা বাধা, মানে এটাকে যদি আমরা আপাতত ঘর্ষণ বল হিসেবে কল্পনা করি, তার মানে বাতাসের বাধা খাটানোর পর লব্ধি বল যেটা থাকে, এই যে উপর থেকে যে বলে পড়তেছে ওটা বাধা দেওয়ার পরেও যে বলে নামতেছে, ওই বলটা কার্যকর বল। দেখো তো বলছিলাম কি, এই এমন বলের উপর, এমন বলটা 50 মিটার উপরে আছে, নিচের দিকে পড়তেছে না, এখানে একটা WMG আছে না, এটাকে যদি তুমি আপাতত এফ কল্পনা করো, এফই তো কল্পনা করার কিছু নাই, এফ বল পড়তেছে না, পড়ার সময় বাতাসের একটা বাধা উপর দিয়ে কাজ করতেছে না, ঘর্ষণ বল হিসেবে যদি সেটাকে আমরা কল্পনা করি, এই বাতাসের বাধা কাটিয়ে ওঠার পরও এই এফ মাইনাস বাতাসের বাধা এফ কেটে ওঠার পরও কার্যকর বল কত আছে? 0.078 কাজ করতেছে। তার মানে কার্যকর বল মানে আমরা কি বলছিলাম? লব্ধি বল, ঠিক আছে? M2 বস্তুর উপরও একটা কার্যকর বল কাজ করতেছে 0.039 নিউটন। বস্তু দুটি একই সময়ে ছেড়ে দিছে, ছুড়ে মারে নাই। খেয়াল রাখো, ছুড়ে মারা ছেড়ে দেয় এক কথা না, এটা পার্থক্য আছে। ছেড়ে দিছে বলছে, এখন বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল নির্ণয় করো। বল দিছে কোন বস্তুর উপর? জাস্ট লিখছে বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল নির্ণয় করো, মানে স্মল এফ এর মান বের করতে বলতেছে বস্তুর উপর। তার মানে দুইটা বস্তুরই ঘর্ষণ বল বের করতে হবে, দুইটা বস্তুর উপরই ঘর্ষণ বলটা আমাদের বের করতে হবে। দেখো আমরা লিখি F1 বস্তুর উপর ঘর্ষণ বল, সরি M1 বস্তুর উপর ঘর্ষণ বল। ঘর্ষণ বল F1 হলে, স্মল f1 হলে, স্মল f লিখতে পারো, ক্যাপিটাল F দিয়ে F কেও লিখতে পারো, তোমার ইচ্ছা। ঘর্ষণ বল F1 হলে আমরা জানি কি F নেট কত দেয়া আছে? 0.078। এটা মানে কি ক্যাপিটাল F মাইনাস স্মল f, 0.78। ক্যাপিটাল F এর মান দেয়া আছে নাই, তাহলে সেটা বের করে নিতে হবে। ক্যাপিটাল F উপর থেকে পড়তেছে, F সমান mg, এটা m এ হয় যেহেতু উপর থেকে পড়তেছে, এখানে অভিকর্ষজ ত্বরণটা কাজ করবে, বুঝছো? m এর মান কত? আমরা এখানে এটা SI কে নিয়ে যাই, m1 সমান আছে কত? 10 গ্রাম। 10 গ্রাম কেজিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ দিলে কত হয়? 0.01।
0.01 কেজি, m2 20 গ্রাম, 20 গ্রাম, 0.02 না, (0.02 কেজি, 0.02 কেজি লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। এমন বস্তু না এটা, F1 নেট, ওকে ওকে, এমন বস্তু কাজ করবা, এমন বস্তু পর কত, 0.01 ইন্টু 9.878, ওকে। এটা ক্যালকুলেশনটা করো তো, ক্যালকুলেশনটা করো। তা আসে হচ্ছে আমাদের 0.098, এই পাশে নিয়ে আসো, 0.098 বিয়োগ 0.078 সমান স্মল f1, সুতরাং স্মল f1 সমান কত, 0.98 বিয়োগ 0.078, ওকে, 0.02। তার মানে এমন বস্তুর উপর ঘর্ষণ বল কত কাজ করতেছে, 0.02 নিউটন কাজ করতেছে। এবার আমরা বের করব m2 বস্তুর উপরে ঘর্ষণ বল কত কাজ করতেছে। এটা নোট ডাউন করো, আমি এটা মুছে দিচ্ছি, মোছার দরকার নাই, আমি নেক্সট পেজে যাচ্ছি, একটা নতুন পেজ নিচ্ছি। দেখো m2 বস্তুর ভরটা কত ছিল, 0.02 কেজি ছিল। স্মল f2 হলে f2 নেটটা কত দেয়া আছে, 0.039 না, হ্যাঁ 0.039। f2 টা বের করে নাও, mg, m2 কত, 0.02 to 9.8 minus f2 0.039, ওকে। তো গুণ দাও কত হয়, 0.02 9.8, 0.196 minus f2 0.039, এবং f2 সমান কত, 0.157 নিউটন। এই জিনিসটা কিন্তু আমাদের চাইতেছে, আমাদের কোশ্চেনের মধ্যে এটা চাইতেছে। দেখো বস্তুর উপর পায়ের ঘর্ষণ বল, একটা m1 বস্তু আছে, একটা m2 বস্তু আছে। ফার্স্ট আমরা m1 বস্তুর জন্য ঘর্ষণ বলটা বের করে নিয়েছি, কত পাইছি, 0.02 নিউটন। দেন আমরা m2 বস্তুর জন্য বের করছি, m2 বস্তুর জন্য কিভাবে বের করছি, কত পাইছি আমরা, 0.157 নিউটন। এই সূত্রটা দেখে, এটা একদম অনেক পুরানা সূত্র, বুঝতে পারছো, এটা আমরা আগে অনেকবার ইউজ করছি। আমরা নেক্সট ম্যাথে যাবো এখন, আর তো ম্যাথ নাই। বলা হয়েছে নিউটনের তৃতীয় সূত্রটা দেয়া আছে। নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে বলতো, প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে জানি, তা আমিও জানি, তুমিও জানো, ক্লাস 6 এর স্টুডেন্টও জানে, আর্টস স্টুডেন্টও জানে, কমার্স স্টুডেন্টও জানে। এখন জানার মধ্যে একটা পার্থক্য আছে, এখানে কতগুলো মিসকনসেপশন কাজ করে, যেটা আমরা অনেকেই জানি না, এটা আমরা উপেক্ষা করে চলে যাই। মিসকনসেপশনটা আজকে আমরা দূর করার চেষ্টা করব। দেখো এটা একটা সারফেস, সারফেসের মধ্যে একটা বস্তু আছে, বস্তুটাকে তুমি এই পাশ থেকে 5 নিউটন বলে বল প্রয়োগ করছো, তোমার বন্ধু 5 নিউটন বলে বল প্রয়োগ করছে, লব্ধি বলটা কত হয়, দুটোর বিপরীত না, দুটোর বিপরীত, তাহলে একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে না, 0 নিউটন।
তার মানে এখানে কোনো ধরনের কাজ করতেছে না, কোনো বল কাজ করতেছে না, ঠিক আছে না? এখন আরেকটা সারফেসের মধ্যে আরেকটা বস্তু আছে, বস্তু রাখছি, এইখানে তুমি 5 নিউটন বল দিছো, 5 নিউটন বল দিছো, ধাক্কা দিছো, দিছি ধাক্কা। আপনি বলছেন যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে। আমি যদি এই বস্তুটাকে 5 নিউটন বল প্রয়োগ করি, আমি যদি এখানে 5 নিউটন বল প্রয়োগ করি, বস্তুটাও 5 নিউটন বল দিবে না? দিবে। তার মানে বস্তুটা কি স্থান পরিবর্তন হবে? বস্তুটা কি স্থান পরিবর্তন হবে বলো তো? বস্তুটা কিন্তু, এই যে আমরা যদি এটাকে নর্মালি চিন্তা করি, তাইলে বস্তুটার আদৌ কোনো কি হওয়ার চান্স ছিল না, স্থান পরিবর্তনের সুযোগ ছিল না। সে আমাকে 5 নিউটন বল দিছে, কাটাকাটি হয়ে গেছে না? এটার মতো অনেকটা 0 নিউটন বল কাজ করতেছে না? তার মানে বস্তুটা কোনো ধরনের স্থান পরিবর্তনের সুযোগ নাই। কিন্তু এই সংজ্ঞাটা যদি আমরা একটু ভালো করে, এই সূত্রটা যদি ভালো করে পড়ি, এখানে দেওয়া আছে কিন্তু প্রত্যেকটি ক্রিয়ার বলছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে। বলা হয় নাই প্রত্যেকটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, বলা হয় নাই। তার মানে যদি তুমি ক্রিয়া দাও, তোমার হাতে প্রতিক্রিয়া নাই, প্রতিক্রিয়া ওই বস্তুটার উপর আছে। যদি তোমার উপর ক্রিয়াটা আসে, তখন তোমার হাতে তোমার দিকে যদি ক্রিয়াটা আসে, তোমার প্রতিক্রিয়াটা আসে। একসাথে ক্রিয়ার প্রতিক্রিয়া একটা বস্তুর মধ্যে থাকে না। তার মানে আমরা বুঝাইতে যাচ্ছি কোনো বস্তুর উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুতে কাজ করে না। ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর মধ্যে অলওয়েজ কাজ করে, সেজন্য বস্তুটার স্থানটা পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো? এই বস্তুটার মধ্যে যদি ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটাই থাকতো, তাইলে তো পরিবর্তন হইতো না। যেমনটা এই বস্তুটার মধ্যে আমরা কৃত্রিমভাবে তৈরি করার ট্রাই করছিলাম, ক্রিয়া প্রতিক্রিয়া এই পাশ থেকে দিছিলাম, এই পাশ থেকে দিছিলাম, একই বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা সীমাবদ্ধ করার চেষ্টা করছিলাম, দেখেন তো একই বস্তুর মধ্যে হওয়ার চান্স নাই। বুঝতে পারছো? এই মিসকনসেপশনটা হচ্ছে এই জায়গায়, যে ক্রিয়া প্রতিক্রিয়া অলওয়েজ ভিন্ন দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে, একই বস্তুর মধ্যে ক্রিয়া করে না। আওয়াজ করতেছে নাকি? অবস্থা চলো পরের। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি কি প্রত্যেকটি ক্রিয়ারও সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া বল আছে। M1 মনে করো দুইটা বস্তু, এটা যদি F1 বল দেই, এটা -F1 F2 বল দিবে না? দুইটা সমান বল কিন্তু বিপরীত দিক থেকে ক্রিয়া করতেছে, দুইটা সমান বল বিপরীত দিক দিয়ে ক্রিয়া করতেছে। নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এই জিনিসটা। F1 বল দিলে তোমাকে F2 বল কি করবে? প্রতিক্রিয়া দিবে। দুইটাই কিন্তু সমান বল দিছে, কিন্তু সমান বিপরীত প্রতিক্রিয়া বল। যেহেতু ডিরেকশনটা ডিফারেন্ট, এই জন্য আমরা মাইনাস চিহ্নটা রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে গাণিতিক রূপ, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। দেখো একটা এমসিকিউ আসছে, কি বলা হয়েছে, দুটি বস্তুর মধ্যে F1 ও প্রতিক্রিয়া বল F2 এদের মধ্যে সম্পর্ক কি আমরা এখানে দেখাইছি না? F1 সমান -F2 দেখাইছিলাম না? F2 দেখাইছিলাম। F1টা এ পাশে নিয়ে আসো তো, F2টা, F1 প্লাস হয়ে যাবে, এটা F2 সমান 0, এই যে দেয়া আছে। বুঝতে পারছো কিভাবে আসছে এটা? কয়টা দেই। এখন হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগ সংরক্ষণ সূত্রে কি বলা হয়েছে? একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মধ্যে ভরবেগ সংরক্ষিত থাকে। ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি আমরা এইভাবে চিন্তা করি, ধরো তোমার বন্ধুর 350 টাকা আছে, তোমার কাছে আছে 250 টাকা, তোমার কাছে আছে 250 টাকা, তোমার ফ্রেন্ডের 250 টাকা আছে। এখন তুমি চাচ্ছ তুমি 400 টাকা করবা, ঠিক আছে? তো তোমার ফ্রেন্ডকে বলছো, আচ্ছা এর আগে দেখো তোমাদের টোটাল কত টাকা আছে, দেখো তো ইন টোটাল তোমাদের আছে হচ্ছে 600 টাকা আছে, তোমাদের টোটাল 600 টাকা আছে। এখন তুমি চাচ্ছ তুমি 400 টাকা করবা,
তুমি তোমার ফ্রেন্ডকে বলছো আমাকে 50 টাকা দে, আমি 400 টাকা পুরাবো, এটা রাউন্ড ফিগার আসবো, আমি তুইও রাউন্ড ফিগারে আসবি, আমিও রাউন্ড ফিগারে যাবো। সো ও কি করছে, ওকে 50 টাকা দিছে। এখন ওর তোমার কত টাকা হয়েছে, 400 টাকা হয়ে গেছে না? তোমার ফ্রেন্ডের কয় টাকা হয়েছে? তোমার ফ্রেন্ডের হয়ে গেছে 200 টাকা। এখন তোমাদের টোটাল টাকাটা যোগ করো তো, এখন যোগ করো তো টোটাল টাকা যোগ করলে কি হয়? 600 টাকা। পরিবর্তন হয়েছে? আগেও তোমাদের লেনদেনের আগে ছিল 600 টাকা, এখনো আছে 600 টাকা। এই ভরবেগের সংরক্ষণ সূত্রটাও ঠিক সেম। বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া চলবে, ক্রিয়া প্রতিক্রিয়ার আগে যে মোট ভরবেগ যত ছিল, ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও সেম থাকবে, এটাই বোঝানো হয়েছে। দেখো এই যে একটা তলের মধ্যে একটা বস্তু M1 বস্তু U1 আদিবেগে চলতেছিল, M2 বরের আরেকটা বস্তু U2 আদিবেগে চলতেছিল। ওরা চলার পর এক পর্যায়ে এই জায়গায় এসে কিছে লাগছে ধাক্কা, একটা আরেকটাকে দিছে ধাক্কা, একটা আরেকটাকে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর M1 বস্তু এখানে চলে আসছে, M2 বস্তু এখানে চলে আসছে। M1 বস্তুর একটা B1 শেষ বেগ প্রাপ্ত হয়েছে, M2 বস্তু একটি B2 শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এখানে M1 বস্তু যেহেতু পেছনে ছিল, আমরা M1 বস্তুটাকে এই যে একটা ধাক্কা দিছে না, ধাক্কা মানে কি, একটা বল দিছে। M1 বস্তু একটা বল দিছে, এটাকে আমরা এদিকে কল্পনা করি, এই F1 চিন্তা করলাম। এখন দুইটা বস্তু চলতেছে, F2 বস্তুকে ধাক্কা দিছে, F2 বস্তু একটা এদিকে যদিও চলতেছে এদিকে, কিন্তু ধাক্কাটা কাছে কোন দিকে, এদিক দিয়ে একটা প্রতিক্রিয়া বল দিবে না। যেহেতু ধাক্কাটা এদিক দিয়ে খাইছে, এদিকে চলতেছে, এদিকে ধাক্কাটা খাইছে এদিকে, কিন্তু প্রতিক্রিয়া বল তো সবসময় বিপরীত দিকে হয় না। তাহলে M2 বস্তুর যে প্রতিক্রিয়া বলটা দিছে, এটার ডিরেকশন এদিকে হবে না, এদিকে হবে না, এটা ডিরেকশনটা। আর এটা যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, এটা -F2 হবে না? হবে তো। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পাইছিলাম? F1 সমান -F2 পাইছিলাম না? পাইছিলাম কিনা? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাইছিলাম কিনা F1 সমান -F2, F1 সমান -F পাইছিলাম আর কি। এখানে আমরা 1 2 দিয়ে এটা দেখাচ্ছি। F1 সমান কি, M1 A1 মাইনাস F2 মানে কি হবে, M2 A2 হবে না? M2 A2, এই জিনিসটা এতটুকু আমরা পরের পেজে এই জিনিসটা আবার লিখতেছি। দেখো নতুন পেজে গিয়ে দেখাচ্ছি এটা। F1 সমান -F2 M1 A1 মাইনাস M2 A2। এখন M একটা মৌলিক রাশি, A হচ্ছে কি লব্ধ রাশি, এটাকে ভাঙা যাবে, ভাঙো B1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। সময়টা কিন্তু সেম, ধাক্কা খাইছে যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে টাইমটা, তুমি যে যতক্ষণ ধাক্কা দিছো তোমাকে ততক্ষণ ধাক্কা দিছে। এমন তো না যে তোমাকে 5 সেকেন্ড ধাক্কা দিছে তারপরে তুমি 10 সেকেন্ড ধাক্কা দিছো, এমন তো না। ধাক্কা খাইছে ছুটে গেছে, ধাক্কা খাইছে ছুটে গেছে, কেন সময় সেম থাকবে, বুঝতে পারছো? সময়টা সেম, সমান M2 B2 মাইনাস U2। ওকে, এখন সময় দুটা কাটাকাটি যাবে না, কেটে যাবে, এটা গুণ করে দাও তো, বন্টন করে দাও। M1 B1 মাইনাস M1 U1 সমান M2 B2 মাইনাস M2 U2। আদি বেগের গুলো এক পাশে আনো, শেষ বেগের গুলো এক পাশে নিয়ে যাও, নিয়ে গেলে কি হয়, M1 B1 শেষ বেগটা এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে M2 B2 সমান M2 B2 এই পাশে নিয়ে যাও, কি হয় M1 U1 B2 না, এটা U2,
এবার একটু সিরিয়াল করো, সিরিয়াল করলে কি হয়, তাই পাশে এনে লিখো m1 প্লাস u1 প্লাস m2 প্লাস u2 সমান m1 প্লাস b1 প্লাস m2 প্লাস b2। এই যে এই ফাইনাল যে লাইনটা আমরা লিখলাম, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এই জিনিসটা। এই পাশে সমানের বাম পাশে আছে আদি ভরবেগের সমষ্টি, সমানের ডান পাশে আছে কি শেষ ভরবেগের সমষ্টি। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। আবার আমরা পরের স্লাইডে যাই। ভরবেগের, আচ্ছা এটা তো সেম জিনিস না, আর কি আছে, সেম স্লাইড আসছে কেন? আচ্ছা দেখো এটা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার যদি একটা বন্দুক নিই, বন্দুক কেমন আঁকে, বন্দুক নিলাম, যাক যেমন হয়েছে আর কি, বন্দুক নিলাম, বন্দুকের থেকে বুলেট আছে না, বুলেট বুলেট বন্দুকে বুলেট আছে। বন্দুক যারা চালায় এইভাবে যখন বন্দুকটা ফায়ার করে পেছনের দিকে একটা ধাক্কা খায়, অনেক সময় যদি সতর্ক না থাকে আত্মঘাতী হয়ে যাইতে পারে। মানে তোমার বন্দুকটা ধাক্কার জোরে ঘুরে একদম তোমার বুকে এসে লাগতে পারে, আত্মঘাতী হয়, বন্দুকের পশ্চাৎ বেগের কারণে আত্মঘাতী হয় অনেক সময়। তো এই বন্দুকটা একটা গুলি আছে, বন্দুকের আদিবেগ অলওয়েজ 0 থাকে, গুলির আদিবেগটাও অলওয়েজ 0 থাকে। বন্দুকের একটা শেষ বেগ থাকে, শেষ বেগ কোনটা, ওই যে পশ্চাৎ বেগ যেটা মারছে পেছনে ধাক্কা, ওটা হচ্ছে পশ্চাৎ বেগ, একটা পশ্চাৎ বেগ থাকে। ওর একটা শেষ বেগ থাকবে না, ওর একটা শেষ বেগ আছে, বুঝতে পারছো? এখন যদি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখি m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। ওকে, মনে করো গুলির ভর m2, বন্দুকের ভর m1, u1 u সবগুলা ওয়ান পার্টি হচ্ছে, আমরা ওয়ান পার্টি বন্দুকটাকে নিলাম, গুলিটাকে টু পার্টি নিলাম, টু পার্টিতে ধরে নিলাম। তাহলে m1 মানে কি, বন্দুক, m1 বর u1 কত ছিল 0, m2 কত, m2 তো m2 জানি না আমরা, u2 কি 0 গুলিরা দিবে, m1 জানি না, b1 শেষ বেগ তো আছে, 0 হবে না, m2 v2, দেখো তো এই পাঁচটা 0 হয়ে যাচ্ছে না, তাহলে m1 v1 যোগ m2 v2, তাহলে m1 v1টা এই পাশে নিয়ে আসলে m1 v1 m2 v2 তো এই পাশে নিয়ে গেলে কত হয়, মাইনাস m2 v2। এটা হচ্ছে বন্দুক রিলেটেড কোনো ম্যাথ আসলে, এমসিকিউ আসলে এটা দিয়ে আমরা কি করব, সলভ করব। ওয়ান পার্টিটাকে আমরা ধরবো বন্দুক, আর টু পার্টিটাকে ধরবো গুলি। সেটাকে আমরা এইভাবে লিখি, বড় করে লিখি, এমবি সমান ক্যাপিটাল এমবি সমান স্মল এমবি। ক্যাপিটাল এমবি বলি কোনটাকে, ক্যাপিটাল এমবি বলি বন্দুককে, আর স্মল এমবি বলি গুলিরটাকে। ঠিক আছে, এই বন্দুক আর গুলি রিলেটেড আসলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর এত লম্বা করার দরকার নাই। তুমি চাইলে যেহেতু সিকিউ তো আসলে এটা পুরোটা করে দেখাইতে পারো, স্যারের মন জয় করার জন্য। কিছু স্যার আছে না কিটকিটে, মানে পুরোটা না দেখালে এটা কোথেকে আসছে এই সেই কতগুলা আর্গুমেন্ট উপস্থাপন করে বসে থাকে। সো এই আর্গুমেন্টটা না যাওয়ার জন্য তুমি শুরু থেকেই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এমসিকিউ তো আসলে জাস্ট এটা দিয়ে সলভ করে ফেলবা। ওকে, পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। একজন শিকারী বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে কতটুকু, 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত ধাক্কা সহ্য করতে পারে। এই ধাক্কাটা কিন্তু বন্দুকের, ওই যে বলছিলাম না শেষ ব্যাগ ঠাস করে ধাক্কা দিছে, ও 0.6 পর্যন্ত ধাক্কা সহ্য করতে পারে। 0.6 এর চাইতে বেশি আসলে ওর আত্মঘাতী হবে, বন্দুক ঘুরে যাবে, কারণ ও তো এটা নিতে পারবে না, বুঝতে পারছো? অথবা পেছন দিকে ধাক্কা খাবে আর কি। 0.6, আচ্ছা ধাক্কা সহ্য করতে পারেন। উক্ত শিকারী 3 কেজি বরের একটি বন্দুক, তার মানে এমন কত 3 কেজি দিয়ে আছে, থেকে 8 গ্রাম বরের বুলেট M2 250 ms ইনভার্স 1 বেগে ছুড়লেন, ফলে বন্দুকের পশ্চাৎ ভাগে ধাক্কা সহ্য করার শিকারীর জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তার মানে 0.6 এর চাইতে বেশি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু ওর জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। ও সহ্য করতে পারে 0.6,
যদি ওর জন্য কষ্টকর হয়, তার মানে এটা 0.6 এর চাইতে বেশি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমাদেরকে বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ কত। ও সহ্য করতে পারে 0.6, আমরা দেখবো 0.6 পর্যন্ত আছে কি নাই। এটা পশ্চাৎ বেগ বের করতে বলছে। আমরা ডিরেক্ট সূত্র এটাতে লিখতেছি, এখন তোমরা ওইটাতে দিয়ে লিখিও, এমবি সমান স্মল এমবি, ঠিক আছে না? বন্দুকের বর কত? 3 কেজি। বন্দুকের পশ্চাৎ বেগটা আমাকে বের করতে হবে, অজানা রাশি। তারপরে গুলির বর 8 গ্রাম, 8 গ্রাম এটা এসআই এককে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 0.008 কেজি, 0.008 কেজি। 8 কে 1000 দিয়ে ভাগ দিলে কত? 0.008 কেজি, ঠিক আছে? বন্দুক গুলির বুলেটের শেষ বেগ কত? 250। ওকে, ভি সমান 250 ডিভাইডেড বাই 3, ক্যাপিটাল বি। ক্যালকুলেশনটা করো। এটা আসে 3/2, মানে হচ্ছে 0.67, 1.67। এটা 2/3 আসে, 2/3 মানে হচ্ছে 0.67 ms ইনভার্স 1। দেখতে পারছো? এটা ছিল 0.6 পর্যন্ত ও সহ্য করতে পারে, দিছে কত? পাইছে কত? 0.67। ওই জন্য ওর কষ্টকর হচ্ছিল। এবার বুঝতে পারছো কেন কষ্টকর হচ্ছিল? পরের ম্যাথে যাই। আবার ওই ম্যাথের ঘ নাম্বারটা দিছে, শিকারীর বন্দুকের ভরের কি পরিবর্তন করলে তার জন্য গুলি ছোড়া আর কষ্টসাধ্য হবে না। আগে কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, কি জন্য হয়ে যাচ্ছিল? হয়তো বন্দুকের বরের কারণে হয়ে যাচ্ছিল, বন্দুকের বরটা হয়তো কম ছিল, যার কারণে এরকম হচ্ছিল। দেখো তো, এই যে এমবি ছিল না, ক্যাপিটাল এমবি, এটা যদি তুমি 0 ধরো বা 1 ধরলা, দাঁড়াও 1 ধরলা, এম পিটা যদি রাখো 1/m না, বরটা এটার ব্যস্তানুপাতিক না, এটার ব্যস্তানুপাতিক। তার মানে বর বাড়লে ব্যাগ কমবে, বর কমলে ব্যাগ বাড়বে। ব্যাগ বাড়ছিল না, তার মানে বর কি ছিল? ব্যাগ বাড়ছিল মানে বর কম ছিল। যদি বরটা যদি কোনোভাবে বাড়িয়ে নেওয়া যায়, ব্যাগটা কমবে না। তার মানে আমরা বের করব এখন তার জন্য গুলি ছোড়া কখন কষ্টসাধ্য হবে না, হাইয়েস্ট 0.6 ms ইনভার্স 1 পর্যন্ত যদি আমরা ব্যাগটাকে আনতে পারি, তাহলে বরটা কি হবে? একটু বাড়বে। বরটা বাড়লে কি হবে? ওর জন্য একটু কষ্টসাধ্য কম হবে। তাহলে আমরা বের করি আবার সেম সূত্র, জাস্ট আমরা কোনটা বের করব? বন্দুকের বরটা বের করব, বন্দুকের বরটা বের করব, নতুন বর এমবি সমান এমবি, ঠিক আছে না? এম লিখে দিলাম, ভি 0.6 শেষ ব্যাগ, বন্দুকের শেষ ব্যাগ আমরা এটা লিখবো। ও যেহেতু হাইয়েস্ট, এটা সহ্য করতে পারে, আমরা এটা পর্যন্ত রাখবো 0.6 এম। ওটা কত ছিল? 0.08, 0.008 250, 0.008 250 ডিভাইডেড বাই 0.6, ভাগ দাও কত আসে ক্যালকুলেশন। 0.008 গুণ 250 0.6, 2.33। গুলির ভর আগে ছিল 3 কেজি, এখন আসছে কত? 3.33 কেজি। ও যদি বন্দুকটা যদি 3.33 কেজি করতে পারে, তাহলে তার জন্য তখন আর কি হবে না, কষ্টসাধ্য হবে না, ও ব্যাগটা সহ্য করতে পারবে। তখন ব্যাগে আসবে কত? 0.6, ওটা ও সহ্য করতে পারে। আমার বলছে কি পরিমাণ পরিবর্তন করলে, পরিবর্তনটা বের করো।
দেয়া আছে কত 3 কেজি, বের হইছে কত 3.33 কেজি, তাহলে ডেল এম পরিবর্তন ডেল এম, এটাকে যদি তুমি ধরো M2, ওটাকে যদি ধরো M1 মনে করো, M1 ধরলা, M1 মাইনাস M2, M2 মাইনাস M1, 3.33 মাইনাস 3, 0.33 কেজি পরিবর্তন। এটা আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা। তুমি যদি এতটুকু এসে রেখে দাও তাহলে এটা ঘ নাম্বারের 4 নাম্বারের কোয়েশ্চেন তোমাকে দিবে 3 নাম্বার, এটা করে দেখাইতে হবে তোমাকে লাস্টটা। ওকে, এবার আসো সংঘর্ষ। সংঘর্ষ দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি থাকে আর অস্থিতিস্থাপক সংঘর্ষে কি থাকে আমরা দেখব। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে, ভরবেগ সংরক্ষিত থাকে, মানে ওই যে সংঘর্ষের আগে যে ভরবেগ থাকে সংঘর্ষের পরেও ভরবেগটা সেম থাকে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। অর্থাৎ P1 সমান P ইনিশিয়াল সমান P ফাইনাল, অর্থাৎ ভরবেগটা আমরা P দ্বারা প্রকাশ করি না, ভরবেগ আগে যেটা থাকবে শেষেও সেটা থাকবে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষে সেম ভরবেগ সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে, অর্থাৎ পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে গতিশক্তির বেলায়। গতিশক্তি কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। অর্থাৎ গতিশক্তি আমরা ধরি ই কে ইনিশিয়াল সমান ই কে ফাইনাল, বুঝতে পারছো? এই অস্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, এই জিনিসটা হচ্ছে পার্থক্য জায়গা। তো থাকে না, অর্থাৎ ই কে ইনিশিয়াল does not equals to ই কে ফাইনাল। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। তোমাকে পরীক্ষায় কোশ্চেন করবে যে একটা ম্যাথ দিবে, বলবে যে সংঘর্ষের মধ্যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক তোমাকে জিজ্ঞেস করবে, তখন তুমি ভরবেগ দিয়ে দেখাবা না, ভরবেগ দিয়ে দেখালে দুটাই সমান আসবে। তুমি দেখাবা গতিশক্তি দিয়ে, গতিশক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে ঠিক আছে, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি গতিশক্তি যদি তোমার সংরক্ষিত না থাকে, সেম না থাকে, তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, তুমি ডিক্লেয়ার দিতে পারবা। ম্যাথ আছে কিনা দেখি আমরা। স্থিতিস্থাপক সংঘর্ষ, ম্যাথ আসার আগে আরেকটা জিনিস আছে, তোমার বইতে দুইটা সূত্র আছে। স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা ব্যাগের মান ছিল, শেষ ব্যাগের মান V1 ছিল আর একটা V2 ছিল। আমরা এই সূত্র দুইটা কিভাবে আসছে একটু দেখাবো। ওই দুইটা সূত্র তুমি ম্যাথে কাজে লাগাইতে পারো, এমসিকিউতে আসতে পারে। সূত্র দুইটা একটু কিভাবে আসছে আমরা দেখাবো, একটু জোরে দেখাবো। এটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কোনটা পাইছিলাম, M1 U1 সমান M2 U2, M1 U1 যোগ M2 U2 সমান M1 V1 যোগ, এটা কত যাইতেছে গা, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাইছি আমরা। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কোনটা পাইছি, এটা পাইছি। গতিশক্তি সংরক্ষণের যে সূত্রটা আছে এটাও সেম দেখাই। গতিশক্তি সংরক্ষণ সূত্র একদম ভরবেগের সংরক্ষণ সূত্রের মতো, জাস্ট গতিশক্তি আমরা হাফ mv স্কয়ার লিখি না, হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার ইজ ইকুয়ালস টু
হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার, একদম সেম, জাস্ট হাফ আছে আর স্কয়ার আছে। গতিশক্তি যেটা সূত্র আর কি, সচরাচর যে সূত্র আছে হাফ m স্কয়ার যেটা আছে ওটা, এটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণের সূত্র, একদম মানে সেম এর মতো দেখতে। দেখো তাহলে আমরা গতিশক্তি সংরক্ষণ সূত্র কোনটা, সংরক্ষণ সূত্র হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার সমান, এটাকে ধরো 1 নাম্বার ইকুয়েশন দিছো, এই 2 নাম্বার ইকুয়েশন দিতে হবে, u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার। হাফটা কমন নিয়ে নাও তো, হাফটা কমন নিয়ে নিলে কি থাকে, হাফটা কমন নিয়ে নাও, দুই পাশে হাফটা কমন নিয়ে নিলে থাকে কি m1 u1 স্কয়ার যোগ m2 u2 স্কয়ার সমান m1 v1 স্কয়ার যোগ m2 v2 স্কয়ার। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন 2 নংকে 1 নং দিয়ে ভাগ দাও, 2 নং ভাগ 1 নং, 1 নং 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিলে কি থাকে দেখো তো, এই পাশে কি থাকে, এই পাশে কি থাকে, এখানে একটা কাজ করা লাগতো, কাজটা হচ্ছে একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে বুঝছো না, একটা কাজ করতে হবে হচ্ছে এখানে ওয়ান পার্টিকুলার এক পাশে নিয়ে আসে, তো ওয়ান পার্টিকুলার এক পাশে নিয়ে আসলে কি হয় ডাইরেক্ট এই m1 কমন থাকতো না, m1 u1 মাইনাস v1 হইতো না এই পাশে চলে আসলে, ঠিক সেম ভাবে এই পাশে m2 কমন থাকতো না, m2 যদি তুমি কমন নিয়ে নিতা তাহলে কি থাকতো v2 মাইনাস u2 হইতো না, হইতো তো, এখানে ঠিক সেম সিমিলারলি তুমি কমন নিয়ে নাও, ওয়ান পার্টিকুলার এক পাশে নিয়ে আসলে m1 যদি কমন নিতা তাহলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার থাকতো না, এই পাশে চলে গেলে m2 কমন নিলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার হইতো না। তোমরা এটা করে দেখিও ক্যালকুলেশন, যদি তোমার ঝামেলা মনে হয় বুঝতে একটু কষ্ট হইলে তুমি সেটা কি করবা, বাসায় এটা তুমি পক্ষান্তর করবা, এই পাশেগুলো এই পাশে করে তারপর কমন নিয়ে দেখবা। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন আর এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা আগেরটা না 2 নাম্বার ইকুয়েশন। এখন 2 নং ভাগ 1 নং করো, 2 নং ভাগ 1 নং করলে কি হয়, উপরে থাকবে u1 প্লাস v1 সমান, এইখানে কি থাকবে, এখানে থাকবে, এখানে কি থাকবে v1 প্লাস এপাশে তো u2 প্লাস v2 থাকে, বুঝছো, এটা তুমি করে দেখিও এটা কেন থাকে, এই যে u1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b থাকবে উপরে, নিচে থাকবে কি জাস্ট a মাইনাস b, এই জিনিসটা থাকবে না, m টা কেটে যাবে, এই পাশে m1 আছে, এই পাশে m1 আছে, এই পাশে m2, এই পাশে m2 কেটে যাবে, তো এটা তো নরমাল ক্যালকুলেশন করতে পারার কথা, হ্যাঁ। তারপরে উপরে থাকবে কি u1 প্লাস u2 ইনটু u1 প্লাস v1 ইনটু u1 মাইনাস v1, নিচে থাকবে u1 মাইনাস v1, u1 মাইনাস মাইনাসটা কেটে যাবে, এই জিনিসটা থাকবে, এই জিনিসটা থাকবে। এখন মনে করো এই জায়গাটাতে তোমাকে m1 এর মান দেয়া আছে, m1 সমান ওকে, m2 সমান ওকে, u1 সমান ওকে, u2 সমান ওকে। এখন অজানা মান কোনটা ছিল, v1 অজানা ছিল, v2 অজানা ছিল, ঠিক আছে না। এখন আমরা এখান থেকে u1 এর মান বের করব, v1 এর মান বের করব আর v2 এর মান বের করব। এখন v1 সমান কি হবে দেখো তো, এটা সিরিয়াল করে লিখলে সুন্দর হয়, v1 এর মান হবে u2 প্লাস v2, u1 টা এই পাশে নিয়ে যাও তো মাইনাস u1, এটা v1 এর মান। এখন v2 এর মান হলে কি রকম হয়, u2 টা এই পাশে নিয়ে আসো, u1 প্লাস v1 মাইনাস u2,
এখন আমার এখানে অজানা মান v1 v2 অজানা মান, v1 v2 অজানা মান, এই মানগুলো আমাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা ছিল, আমরা একটা নতুন পেজে দেখাচ্ছি। v1 মানে কি পাইছি, u1 u2 u1 u2 v2 u2 প্লাস v2 মাইনাস u1, v2 মানে কি ছিল, u1 প্লাস v1 মাইনাস u2 ছিল, হ্যাঁ এটা ছিল। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র আগে যেটা ছিল ওটা আমার আবার লিখতেছি আমি, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। অজানা মান কোনটা আমরা দেখাইছিলাম, m1 এর মান আছে, u1 এর মান আছে, m2 মান আছে, u2 এর মান আছে, m1 এর মান তো আছে, m2 এর মান আছে, মান নাই v1 v2 এর মান নাই। আমরা ফার্স্টে v1 এর মানটা বসাবো, v1 এর মানটা বসাও। v1 এর মান কত ছিল, u2 প্লাস v2 মাইনাস u1 প্লাস m2 v2। এখন দেখো অজানা মান কয়টা আছে, এখন m1 u1 এর মান আছে, m2 u2 এর মান আছে, m1 এর মান আছে, u2 এর মান আছে, u1 এর মান আছে, m2 v2 এর মান নাই, v2 এর মান নাই। অজানা মান এখন কয়টা হইছে, অজানা মান একটা, আমরা কমাচ্ছি অজানা মানের সংখ্যাটা কমাচ্ছি, এখন জাস্ট অজানা মান আছে একটা, তাইলে গুণ করে দাও, গুণ করে দিলে m1 u2 প্লাস m1 v2 মাইনাস m1 u1 m2 v2। এখন কি করবা, এখন হচ্ছে এই v2 অজানা মান একটা, এই v2টা কি করবা, কমন নিয়ে নিবা, বাকি সব এই পাশে নিয়ে আসো, হ্যাঁ বাকি সব এই পাশে নিয়ে আসো, m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 u2 প্লাস m1 u1 সমান v2টা কমন নিয়ে নাও, তো v2 কমন নিয়ে নিলে কি থাকে, m1 প্লাস m2, জাস্ট এই জিনিসটা অজানা এখন v2 এর মানটা, এমনি কিছু কমন যায়, হ্যাঁ কমন যাচ্ছে, তো কমন যাচ্ছে, m1 কমন যাচ্ছে, m1 কমন নিলে u1 মাইনাস u2 থাকে, আর কি, আর m2 u2 আছে না, হ্যাঁ এই দুটা কিন্তু আর কমন যাওয়ার কথা, মিসিং আছে, m1 u1 পাশে চলে আসলে টু m1 m2 u2 হওয়ার কথা, m1 u1 m1 v2 কি বলেছে এখানে, কি বলেছে দেখো, u2 v2 minus u1 u2 v2 minus u1 ঠিকই তো আছে, m1 u2 m1 v2 m1 u1 m2 v2, ওকে ওকে ওকে, তাহলে m1 u1 m1 u1 2 m1 u1 আসতেছে, m2 u2 আইসি, ওকে দুটা m1 u1 না, দুটা m1 u1, আর কি আছে m2 u2 m1 u2, u2টা কমন যায় এখানে, u2 কমন নিলে কি থাকে, u2 কমন নিলে থাকে m2 মাইনাস m1 থাকে প্লাস 2 m1 u1 সমান এই পাশে v2 ইনটু m1 প্লাস m2
m1 প্লাস m2টা এই পাশে নিয়ে আসো, u2 ইন্টু m2 মাইনাস m1 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 সমান সমান v2 আসছে না? হ্যাঁ v2 আসছে, v1 আসে না কিন্তু। এই যে এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের m2 বস্তুর শেষ বেগ, স্থিতিস্থাপক সংঘর্ষের m2 বস্তুর শেষ বেগ। এটা একটু ডিরেক্ট এমসিকিউতে দিতে পারে তোমাদের। জাফর ইকবাল স্যারের যে বইটা আছে ওই বইটাতে এই সূত্রটা ডিরেক্ট আছে, আগের বইতে ছিল না। এখন আমরা v1টা বের করব। এই সূত্রটা তুমি কি এত লম্বা করে মুখস্থ করবা? জাস্ট টেকনিক্যালি মুখস্থ করবা। v2 এর মান যখন বের করবা এই পাশে u2 থাকবে, m2 থেকে নিচে অলওয়েজ m1 প্লাস m2 থাকবে। আর এটা v2 এর ক্ষেত্রে ওয়ান পার্টির গুলা হবে m1 u1। v1 এর ক্ষেত্রে কি হইতো? এটা m2 u2 হইতো। আমরা করে দেখাবো, তবু দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা m1 মাইনাস m2 হবে v1 এর ক্ষেত্রে, টেকনিক্যালি মনে রাখবা। আমরা এখন বের করব v1 এর জন্য। আরেকটা পেজে যাই, আমরা v1 এর মান বসাইছিলাম না? v2 এর মানটা কি ছিল? u1 v1 u2 u1 v1 মাইনাস u2। এই জিনিসটা বসাবো কোথায়? বসাবো ভরবেগ সংরক্ষণ সূত্রে বসাবো। m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। অজানা মান দুইটা, একটার মান বসাই দিলে অজানা মান থাকবে একটা। এই পাশে সেম যেরকম আছে সেরকম বসে যাবে। m1 v1 v2 এর মানটা বসাবো, m2 v2 এর মানটা কত? u1 প্লাস v1 মাইনাস u2 গুণ করে দাও, যেরকম আছে সেরকম বসে যাবে। m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2 u2। আমরা এটা মুছে দিই এখন। ওকে ওকে ওকে, m1 u1 যোগ m2 u2। এ পাশে কিছু কমন যায়? কিছু কমন যায়? হ্যাঁ যাই তো। এই যে v1 অজানা মান একটাই আছে, এই v1টাই আমরা কমন নিব, বাকিগুলো এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসো তাইলে m2 u1 আর এটা নিয়ে আসো প্লাস m2 u2 সমান, কমন নেবে কোনটা? v1টা কমন নেবে। v1 কমন নিলে কোনটা থাকে? m1 প্লাস m2 থাকে। ওকে, এ পাশে কিছু কমন আর যোগ হয়, কমন হয়। m2 u2 দুইটা আছে, এই যে m2 u2 m2 u2 দুইটা। আর এখানে কমন যায় u1টা কমন যায়, u1 কমন নাও, m1 মাইনাস m2 প্লাস দুইটা m2 u2 আছে, v1 ইন্টু m1 প্লাস m2। ঠিক আছে না? এবার এটা এই পাশে নিয়ে আসো, m1 প্লাস m2টা এই পাশে নিয়ে আসো। নিয়ে আসলে কি হয়? u1 ইন্টু m1 মাইনাস m2 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 সমান v1। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে এটা, এই সূত্রটা। আগেরটাতে আমরা v2 পাইছিলাম, দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ। ম্যাথে যদি বলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, প্রথম বস্তুর শেষ বেগ বের করো, দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করো, তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা। সাবধান, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। তোমাকে তো কোশ্চেনও বলে দেওয়া থাকবে না এটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। সে কারণে তোমরা কি করবা? এই সূত্রটার দিকে যাবা না, ওই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে v2 বের করতে হলে বের করবা, v1 বের করতে বললে v1 বের করবা। যদি কোনো একটা মান দেয়া না তাকে বুঝবা এরকম কিছু একটা ঝামেলা আছে, তখন তুমি রাফ করে দেখবা এটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। কিভাবে বের করবা? গতিশক্তি সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করে বের করবা, ক্যালকুলেটর করে ফেলা যায় এগুলা। ওকে, এই যে দেখো, আগে বলছিলাম না আগের বার v2 এর ক্ষেত্রে এটা কি ছিল? u2 ছিল।
এটা M2 আগে ছিল, এখানে M1 আগে, এখানে কি ছিল M1 U1 ছিল, এখানে M2 U2, জাস্ট এটার বিপরীতটা বসতো না, এটা ছিল 1 পার্টি, এটা 2 পার্টি, নিচেরটা তো সেম আছে। ওকে ওকে ওকে, এই সূত্র দুইটা তোমরা মুখস্থ করবা, মনে রাখবা। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্লাইড দেখো। একটা এমসিকিউ আসছে, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি বরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো, 2 সেকেন্ড পর বর বেগের পরিবর্তন কত হবে? বেগ দেয়া আছে না, একটা বেগ দেয়া আছে, 2 সেকেন্ড পর বর বেগ বলছে। আমরা শিখছিলাম না বর বেগ সূত্র কিরকম শিখছিলাম, বর বেগ পরিবর্তন m v মাইনাস u সমান ft শিখছিলাম না, মনে আছে? এটা বর্গের পরিবর্তন না, এই পাশটা এটা ছিল ft, এটা বলের ঘাত থেকে আসছিল সূত্রটা। এই ftটাকে যদি একটু ভেঙে লিখো তাহলে কি পাবা, f সমান m a t, m এর মান কত 10 কেজি দেওয়া আছে, এ কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 2 সময় কত 2 সেকেন্ড বলছে, কত আসে 40, ms ইনভার্স 2, সরি ms ইনভার্স 2 না, ভরবেগের পরিবর্তন কেজি মিটার পার সেকেন্ড কোথায় আছে, এই যে পরের ম্যাথে বলা হয়েছে সংঘর্ষের পর একটা চিত্র দেয়া আছে, 900 কেজি বর, 700 কেজি বর, থ্যাংক ইউ সবাই, 9 মিনিট আছে না, একটা বস্তু দেয়া আছে, একটা 950 কেজি আর একটা 750 কেজি, এটা 50 কিলোমিটার পার আওয়ারে আর এটা 65 কিলোমিটার পার আওয়ারে। এটা খেয়াল রাখবা, এটার ডিরেকশন কিন্তু এদিকে, এটার ডিরেকশন এদিকে, তার মানে একটাকে যদি তুমি প্লাস ধরো ব্যাক, আরেকটাকে মাইনাস ধরতে হবে, যেহেতু বিপরীত দিকে ডিরেকশন চেঞ্জ হয়েছে। সো এখানে আবার সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে এই জায়গাটা এই জায়গায় আসছে, তোমাকে চাইতেছে কি মিলিত বস্তুর ব্যাগ, মিলিত বস্তু বলছে, মিলিত ব্যাগ বলছে, মানে কি মিলিত বললে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, তুমি এক বাক্যে বল দিতে পারবা, মিলিত না হলে সমস্যা, কোনটা স্থিতিস্থাপক কোনটা অস্থিতিস্থাপক তোমাকে বের করে দেখাইতে হবে। কিন্তু যখন মিলিত বলবে তখন ধরে নিতে পারবা এটা ঠিক আছে 100% এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে মিলিত বেগ, এটা সূত্রটা কিরকম, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু বি, বিটা গুণ করে দিলে বন্টন করে দিলে, এটা যদি বি 1 2 হইতে একটা সেম, কিন্তু এখানে বিটা কিন্তু সেম, সেই জন্য আমরা বিটা একসাথে রেখে দিছি, এই বি এর মানটা আমার বের করতে হবে। আবার ওই আমরা একটা এখন সূত্র প্রমাণ করছিলাম না, ওইটা ব্যবহার করতে যায় না, এটা কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ, ওটা করলে ভুল হবে, ম্যাথ ভুল হবে। দেখো এটাকে আমরা মাইনাস দিই, এটা প্লাস দিই, যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। এমন বস্তুর বর 950 কেজি দেওয়া আছে, u1 কত 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ারকে আমাকে আগে এসআই এককে নিয়ে যেতে হবে, এসআই এককে নিয়ে গেলে কত হয় দেখো, 50 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, তেরো দশমিক 13.89 আসে, 13.89 আসে। তারপরে ওটাকে নিয়ে যেতে হবে, 65 যেটা আছে ওটাকে নিয়ে যেতে হবে, এটাকে নিয়ে গেলে কত হয় 65 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, 18.056 কেজি মিটার পার এমএস ইনভার্স 1 হয় আর কি। আমরা নিয়ে গেছি, এখানে জাস্ট মানটা বসাবো, u1 কত 13.89, m2 700 কেজি, তো মাইনাস দিয়ে দেখাইতে হবে যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়েছে, 18.066
950 যোগ 700 ইন্টু ভি, এই মানটা এই পাশে নিয়ে আসো, নিচে চলে আসবে। চলে আসলে কত হয় আগে এই পাশে 950 বিয়োগ 700 18.066, পাশে আসে হচ্ছে 4506.58 ইকুয়ালস টু, এটা যোগ করলে কত 1650 এটাই পাশে নিয়ে আসো এবার। টু পয়েন্ট সেভেন থ্রি আসে, এটা অ্যান্সারটা আসে কত 2.73 ব্যাগে যাবে। কত ভুল হয়েছে নাকি, এত কম অ্যান্সার কেন আসে? আচ্ছা, প্রসেসিংটা এটা ভুল হইলে তোমরা এটা শুদ্ধ করে নিবা, যদি ক্যালকুলেশন কোথাও ভুল হয়ে থাকে তোমরা এটা ঠিক করে নিবা, ঠিক আছে? প্রসেসিং কিন্তু এটাই হবে, ঠিক আছে? পরের ম্যাথে আর কন্টিনিউ করা যাবে, শেষ করে দিতে হবে না? এটা বাকি আছে। ওকে, ঠিক আছে, আজকে এটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা বাকি 5-6টা মতো স্লাইড বাকি আছে, ওটা দেখাই দিব। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।